রাত 11:11 বাজলেই পুলিশ অফিসার আরিয়ার ওয়াকিটকি কানেক্ট হয় 15 বছর আগে মারা যাওয়া আর এক পুলিশ অফিসারের ওয়াকিটকির সাথে। অবাক করার বিষয় হলো আরিয়ার টাইমলাইন 2016 সাল হলেও অন্য পুলিশ অফিসারের টাইমলাইন থাকে 2001 সাল, অর্থাৎ 15 বছর অতীতে। আর এরপর অতীতে থাকা এই পুলিশ অফিসারের হেল্প নিয়ে বর্তমান সময়ের কেসগুলো সলভ করতে থাকে আরিয়া। কি রহস্য লুকিয়ে আছে এই গল্পে? সামান্য একটি ওয়াকিটকি কিভাবে 15 বছর পূর্বের মানুষের সাথে কথা বলাতে পারে, সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম 11-11, অর্থাৎ 11টা-11। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের দেহরাদুন শহরে আয়োজিত হওয়া দশেরা মেলার দৃশ্য দেখানো হয়, যেখানে একটি গান বাজনার ব্যান্ড পারফর্ম করছিল। ব্যান্ডের একজন লোক কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। তখনই তার বাচ্চা ছেলে এসে তার থেকে কিছু টাকা নিয়ে যায় মেলায় গেম খেলার জন্য। সে একটি লটারির দোকানে গিয়ে একটি গরিলার মাস্ক নেয়ার জন্য রিং ছুঁড়ে মারে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়। তখন আর একটি বাচ্চা মেয়ে এসে গরিলার মাস্কটি জিতে যায়, কিন্তু মেয়েটি ছেলেটিকে মাস্কটি দিলেও সে নিজে জিততে না পারার রাগে মাস্কটি না নিয়েই সেখান থেকে চলে যায়। ছেলেটি নিজের রাগ কমানোর জন্য হাওয়াই মিঠাই কেনে, কিন্তু মেয়েটি তার সাথে বন্ধুত্ব করার জন্য তার থেকে দুষ্টমির ছলে হাওয়াই মিঠাইটি নিয়ে নেয়। তবে এই বিষয়টি ছেলেটির একেবারেই পছন্দ হয় না, তাই সে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। তখনই একজন লোক এসে সেই মেয়েটিকে মাটি থেকে তুলে নেয় এবং তাকে একটি হাওয়াই মিঠাই কিনে দিয়ে তার সাথে নিয়ে চলে যায়, যা আড়াল থেকে সেই ছেলেটি দেখছিল। তখনই আমরা একটা জিনিস খেয়াল করি, সেই লোকটি বারবার তার শরীর চুলকাচ্ছিল। আর এই ঘটনাটা ঘটে 2001 সালের 25শে অক্টোবর রাত 7টার সময়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের নভেম্বর মাসের 1 তারিখ সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একজন জেলেকে দেখি যে নদীতে নৌকা বাইছিল। নদীর একটা স্থানে তার নৌকা কিছু একটাতে আটকে যায়, তাই সে হাত দিয়ে তা সরিয়ে দিতে লাগে। তখনই সে দেখে পানি থেকে গরিলার মাস্ক পরা একটা বাচ্চা মেয়ে উঠে এসেছে। জেলেটি তখন বাচ্চার দেহটি তীরে নিয়ে আসে, আর মাস্ক খুললে আমরা দেখতে পাই এই বাচ্চাটি তো সেদিন রাতে সেই লোকটির সাথে চলে যাওয়া মেয়েটি। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সাধারণ আমজনতা বাচ্চা মেয়েটির অর্থাৎ আদিতির হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য নিবিড়ভাবে আন্দোলন করছিল। তখন আমরা জানতে পারি ভারতীয় সরকার নতুন আইন শুরু করতে যাচ্ছে, যেখানে 15 বছর ধরে যত আনসলভড কেস আছে সেগুলো বন্ধ করে দেয়া হবে। কিন্তু সাধারণ আমজনতা এই আইনের বিরুদ্ধে ছিল, তাই তারা এর বিপক্ষে আন্দোলন করছিল। আর আদিতির মা সঞ্জনা ছিল এই আন্দোলনের প্রধান, যে 15 বছর ধরে তার মেয়ের হত্যার বিচার চেয়ে যাচ্ছিল। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আদিতির নিখোঁজ এবং তার হত্যার অভিযোগে একজন মেডিকেল স্টুডেন্টকে গ্রেফতার করা হয়। তখনই মেলায় সেই বাচ্চা ছেলেটি নিউজ দেখে বলে সেদিন আদিতিকে কোনো ছেলে নয়, একজন মেয়ে নিয়ে গিয়েছিল। বর্তমানে সঞ্জনা বলে 3 দিন পর এই কেস সমাধান হওয়ার পর আদিতির কেসও ক্লোজ করে দেয়া হবে। এদিকে তার মেয়ে সুবিচার পাবে, তাই সে হাইকোর্টের সামনে আমরণ অনশনে বসবে, যতদিন না সরকার এই আইন বাতিল করছে। একজন মায়ের তার মেয়ের মৃত্যুর সুবিচার পাওয়ার জন্য আত্মত্যাগ দেখে অফিসার আরিয়ারও খারাপ লাগে, যে এই আন্দোলনের সাথে ছিল, কারণ সেও এই আইনের বিরুদ্ধেই ছিল। পরের দিন সকালবেলা ডিএসপি ভামিকা তার অফিসে আসে, আর অফিসার বালওয়ান্তকে বলে আন্দোলনকারীদের থানার সামনে থেকে সরানোর জন্য। বালওয়ান্ত তখন লাঠিচার্জ করার কথা বললে ভামিকা বলে তারা ভিকটিমের পরিবারের সাথে এমনটা করতে পারবে না। এরপর সে 15 বছর পুরনো সমস্ত কেসের ফাইল আনার কথা বলে। তখন আরিয়া সমস্ত ফাইল নিতে যায়, আর এইদিকে ভামিকাকে তার মা কল করে জানায় সে কেন না বলে অফিসে চলে গেছে, আজ তাকে ছেলে পক্ষ দেখতে আসবে। ভামিকা বলে সে তো আগেই বলেছে সে বিয়ে করবে না। তখন তার মা বলে 15 বছর হয়ে গেছে, সে আর ফিরে আসবে না। তো ভামিকার মা কার কথা বলছে তা আমরা আরো পরে জানতে পারবো। তখনই আরিয়া ফাইল এনে ভামিকার টেবিলে রাখে। ভামিকা বলে সে তো নতুন জয়েন করেছে, কিন্তু সে তাকে কোথাও দেখেছে। বলবন্ত বলে আরিয়া তো আজকাল আন্দোলনকারীদের সাথেই বেশি সময় কাটায়। এই কথা শুনে ভামিকা বলে সে পুলিশ হয়ে আন্দোলনকারীদের সাথে সময় কাটাচ্ছে। এই কথা শুনে তো আরিয়ার খুবই রাগ হয়, তাই সে তার সমস্ত রাগ
বালবানদের উপর ঝাড়ে। সে তার চলাফেরা এবং আয়েশের জীবন নিয়ে প্রশ্ন তোলে যে সে 25,000 টাকা বেতন পেয়ে এত দামি ঘড়ি, বাড়ি, গাড়ি, ম্যাসাজের খরচা কিভাবে দেয়? কেউ কি তাকে এই প্রশ্ন করেছে? তাহলে তাকে কেন আন্দোলনকারীদের সাথে থাকার জন্য কৈফিয়ত দিতে হচ্ছে? এই নিয়ে ভামিকা আর তার মধ্যে 2-4টে কথা কাটাকাটি হয়। এরপরই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে ছোট ছেলেটি পুলিশ স্টেশনে যায় পুলিশদেরকে জানানোর জন্য যে সেই কিডন্যাপার একজন মেয়ে ছিল। কিন্তু কোনো পুলিশই তার সাথে কথা বলতে চায় না। তাকে একা একা থানায় ঘোরাফেরা করতে দেখে একজন অফিসার তাকে তাড়া করে। তাই সে পালাতে গিয়ে অফিসার সুরিয়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই মাটি থেকে উঠে দাঁড়িয়ে সে আবারও ছুট লাগায়, কিন্তু কিডন্যাপারের ব্যাপারে লিখে রাখা কাগজটি সে সেখানেই ফেলে যায়, যা সুরিয়া খুঁজে পায়। সে ওই কাগজটি দেখতে যাবে এর আগেই এসপি সামির তাকে তলব করে। সামির আদিতির কেসের ইনভেস্টিগেশন করছিল। তো মিটিং চলাকালীন সুরিয়া বলে আদিতিকে কিডন্যাপ করার পর কিডন্যাপার তার পরিবারের কাছে 5 লক্ষ টাকা চায় এবং পুলিশে রিপোর্ট না করার জন্য হুমকিও দেয়। কিন্তু দাবিকৃত অর্থ দেওয়ার পরও আদিতি বাড়ি ফিরে আসে না। কিডন্যাপার রাঘব নামের একজন মেডিকেল স্টুডেন্টের নাম্বার থেকে কল করেছিল, আর কয়েকদিন ধরে রাঘবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই তার মনে হয় রাঘব টাকা নিয়ে পালিয়ে গেছে। তখন এসপি সামির বলে ইনভেস্টিগেশনের কি খবর? সুরিয়া জানায় ইনভেস্টিগেশনের কাজ চলছে। তখনই সামির কিছুটা অপমানের ছলে বলে কিসের তদন্ত চলছে? 4 দিন ধরে তারা তদন্ত করার পরও একই কথা জানছে। আর আদিতির বাবা একজন বিখ্যাত লেখক হওয়াতে উপরমহল থেকে তার উপর অনেক প্রেসার যাচ্ছে। তারা তো আদিতির নাম, চেহারা, ঠিকানা সবকিছুই জানে, কিন্তু এরপরও তারা তাকে খুঁজে পায়নি। আর তখনই একজন কনস্টেবল এসে জানায় আদিতির লাশ পাওয়া গেছে। যে কথা শুনে সবাই সেখানে ছুটে যায়। এরপর আদিতির বাবা মা এসে আদিতির বডি শনাক্ত করে। আদিতির মা কান্না করতে করতে সুরিয়াকে বলে তারা কেন তার মেয়েকে বাঁচাতে পারল না? কেন তারা রাঘবকে ধরতে পারেনি? তারা কেন তাদের কাজ না করে হাত গুটিয়ে বসে থাকে? আদিতির মায়ের কান্না দেখে সুরিয়াও ইমোশনাল হয়ে পড়ে। সে তার কেবিনে গিয়ে বসে থাকে। তার তো মাথা কাজ করছিল না। তখনই সে তার কম্পিউটারের উপর 2টা কাগজ দেখে, যেখানে একটা টেক্সটাইল মিলের ব্যাপারে লেখা ছিল। তখন সেখানে ভামিকা এসে বলে আজ তার ট্রান্সফার হয়ে গেছে, তাই সে চলে যাবে। সুরিয়া বলে আজ সে চলে যাচ্ছে, কিন্তু তার অবস্থা ভালো নয়। এই বলে সে চলে গেলে ভামিকা তার দিকে তাকিয়ে থাকে, আর আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এদিকে আদিতির পোস্টমর্টেম রিপোর্ট আসে, যেখান থেকে জানা যায় আদিতির মৃত্যু পানিতে ডুবে নয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়াও তারা আদিতির শরীরে এক প্রকার কেমিক্যাল পেয়েছে, যা ডিটারজেন্টে ইউজ করা হয়। আর লাশ অনেকদিন পানিতে থাকায় তার মৃত্যুর তারিখ সঠিকভাবে বলা না গেলেও ডাক্তারের মতে তাকে 28 তারিখ খুন করা হয়েছে। তো কিছুক্ষণ পর সুরিয়া এসপি সামিরকে বলে রাঘব এই কাজ করেনি। সে যদি আদিতিকে কিডন্যাপ করে তাহলে কি সে বোকার মতো নিজের ফোন থেকেই কল করে টাকা চাইবে? সে স্টেট টপার, এত কাঁচা কাজ সে করবে না। সামির বলে সে যদি এই কাজ না করে তাহলে সে কেন পালিয়ে গেছে? সুরিয়া বলে সে পালিয়ে গেছে কারণ সে বুঝতে পেরেছে কেউ তাকে ফাঁসাতে চাইছে। আর তাছাড়াও সে একজন ধনী পরিবারের ছেলে, যার অ্যাকাউন্টেই 10 লক্ষ টাকা পড়ে আছে। আর সে মাত্র 5 লক্ষ টাকার জন্য কাউকে খুন করবে কেন? আর কিডন্যাপার টাকা পাওয়ার পর প্রথম এবং শেষ কল মন্টি নামের একজন মাদক ডিলারের কাছে করে। তাই তাদের এই মাদক ডিলারের অ্যাঙ্গেলেই তদন্ত করা উচিত। কিন্তু সামির তার কথার কোনো গুরুত্ব না দিয়ে বলে এটা এখন আর কিডন্যাপিং কেস নেই, এটা মার্ডার কেস। আর তারা খুনিকে অর্থাৎ রাঘবকে চায়। সে সুরিয়াকে তাদের মতো কাজ করতে বলে আর রাঘবকে ধরতে বলে এবং ওই ডিলারের অ্যাঙ্গেলকে বাদ দিতে বলে। তো সুরিয়া চলে যেতে লাগলে অফিসার জুয়াল তাকে সামিরের কথা মতো কাজ করতে বলে, কিন্তু সুরিয়া বলে সে তাদের মতো পা চাটে না, সে নিজের মতোই তদন্ত করবে। এই বলেই সে চলে যায়। তখন সে তার গাড়িতে বাচ্চা ছেলেটির ফেলে যাওয়া কাগজটি পায়, যেখানে সেই ছেলেটি কিডন্যাপারকে মেয়ে বলে দাবি করে। পরের দিন সুরিয়া ছদ্মবেশ নিয়ে মাদক ডিলার মন্টির আস্তানায় যায়। সে মাদক কেনার বাহানায় তাদেরকে রাঘবের ব্যাপারে জিজ্ঞেস করে, যে জন্য তাদের সুরিয়ার উপর সন্দেহ হলে তারা তার দিকে পিস্তল তাক করে, যে জন্য সুরিয়া তাদেরকে মেরে একেবারে পাটি সাপটা করে দেয়। সে মন্টিকে মেরে মেরে রাঘবের কথা জিজ্ঞেস করলে মন্টি বলে সে রাঘবকে শুধু একবার দেখেছে, কিন্তু তার থেকে রাঘবের গার্লফ্রেন্ড মাদক কিনত।
তবে সে তার নাম ঠিকানা কিছুই জানত না। সে মাল ডেলিভারি দিতে একটা টেক্সটাইল মিলে যায়। সুরিয়া বুঝতে পারে এটা সেই টেক্সটাইল মিলের নাম যেটা তার টেবিলে ছিল। তাই সে রাতের বেলা সেই মিলে যায় যেটা বন্ধ পড়েছিল। এরপর সে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আর বর্তমানে আরিয়া আদিতির কেসের ফাইল স্টাডি করতে থাকে, কারণ ভামিকার বলা কথা সে সিরিয়াসলি নিয়ে এই কেস সমাধান করতে লেগে যায়। সে ফাইল পড়ে আদিতির মৃত্যুর কারণ এবং প্রাইম সাসপেক্ট রাঘবের ব্যাপারে জানতে পারে। তখন বাইরে বৃষ্টি শুরু হলে থানার লাইট জ্বলতে নিভতে থাকে। আরিয়া তখন জানালা লাগাতে যায়। এদিকে অতীতে সুরিয়া মিলের ভিতর প্রবেশ করলে সেখানে রাঘবের বডি খুঁজে পায়। তখন সময় 11টা বেজে 11 মিনিট 11 সেকেন্ড। এটা দেখেই তো সুরিয়া ওয়াকি টকি দিয়ে থানায় ইনফর্ম করতে লাগে, কিন্তু কোনো এক কাকতালীয় মাধ্যমে তার কল টেলিপোর্ট হয়ে 2016 সালের আরিয়ার কাছে চলে যায়। আরিয়া একটা পুরনো ওয়াকি টকিকে চালু দেখে তা দিয়ে কথা বলতে যায়, যেখানে সুরিয়া রাঘবের বডি পাওয়ার কথা বলে, যে আদিতির হত্যা রহস্যের প্রাইম সাসপেক্ট। কিন্তু আরিয়া এসব কথা শুনে কনফিউজড হয়ে যায়, কারণ আদিতির কেস বন্ধ হয়েছে 15 বছর হয়ে গেছে। কিন্তু আজ হঠাৎ করেই কে এই কেসের ভিকটিমের বডি পাওয়ার কথা বলছে। তাই সে কনফিউজড হয়ে যায়। সুরিয়া বলে সেই তো তাকে এই মিলের কথা বলেছিল, কিন্তু সে তাকে এখানে আসার কথা বারণ করেছিল কেন? তাছাড়াও সে জানায় রাঘবকে খুন করা হয়েছে, যদিও তার খুনকে আত্মহনন দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আরিয়া কিছুই বুঝতে পারছিল না। আর ওদিকে সুরিয়া আরো কিছু বলবে এর আগেই তার উপর হামলা করা হয়। আর এদিকে কনস্টেবল এসে আরিয়াকে বলে সেই পুরনো ওয়াকিটকি দিয়ে কি করছিল। আরিয়া জানায় কেউ একজন ওয়াকিটকি দিয়ে তার সাথে যোগাযোগ করেছে, কিন্তু কনস্টেবল দেখে ওয়াকিটকিতে ব্যাটারিই নেই, যে জন্য সে আরিয়াকে নিয়ে হাসাহাসি করে। আর বেচারা আরিয়া তো নিজেই বুঝতে পারছিল না যে তার সাথে কি হয়েছে। তাই সে আদিতির ফাইল এবং ওয়াকিটকি নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়ে। তারা আথির লকার চেক করলে সেখানে ক্যালেন্ডারে 28 তারিখ মার্ক করা দেখতে পায়, যেদিন কেস ক্লোজ হয়ে যাবে। আর সেখানে আদিতির নিখোঁজ হওয়ার ব্যাপারে অনেকগুলো পেপার কাটিংও ছিল, যা দেখে পুলিশ বুঝতে পারে আথি আসল কালপ্রিট। কিন্তু এদিকে আথি দেহরাদুন থেকে 130 কিলোমিটার দূরে একটি হোটেলে ওঠে। তো ভামিকারা যখন তার খোঁজ পায় তাদের কাছে সময় ছিল আর মাত্র 8 ঘন্টা, কিন্তু এত দূর থেকে তাকে গ্রেফতার করে এনে জবানবন্দি নিতে নিতে 11-12 ঘন্টা লেগে যাবে। তাই আরিয়া ভামিকাকে বলে সে যেন আথিকে আকাশপথে আনার ব্যবস্থা করে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ভামিকা তখন এসপি জুয়ালকে কল করে আর তাকে এই কথা জানায়, কিন্তু সে প্রথমে রাজি হতে চায় না। তখন ভামিকা বলে মিডিয়াতে এই কথা লিক হয়ে গেছে আর গুজবও ছড়াচ্ছে যে আইজি এই কেস বন্ধ করে দিতে চায়। যেই কথা শুনে জুয়াল মিনিস্টারকে বলে হেলিকপ্টারের ব্যবস্থা করে। আর আথিকে সেই হোটেল থেকে গ্রেফতার করে দেহরাদুন থানায় নিয়ে আসা হয়। ভামিকা তখন তাকে আদিতি এবং রাঘবের ব্যাপারে প্রশ্ন করতে থাকে। সে জানায় যে সে তাদেরকে চেনে না, সে নিউজে এই কেসের ব্যাপারে শুনেছে। ভামিকা তখন তাকে জিজ্ঞেস করে তাহলে সে পালিয়েছে কেন? আথি বলে সে পালাতে যাবে কেন, সে তো শুধু নিজের জন্য একটু সময় বের করেছিল। তো এদিকে তাদের কেসের সময় শেষ হওয়ার 32 মিনিট আগে আরিয়া মুখ ধুতে বাইরে যায়। তখন সে খেয়াল করে টিভিতে পোলিও রোগীর কথা বলা হচ্ছে, যারা এক ধরনের স্পেশাল জুতো ব্যবহার করে। এটা দেখেই সে তাড়াতাড়ি করে ইন্টারোগেশন রুমে যায়, যেখানে আথি বলছিল তার ব্রেকআপ হয়েছে, তাই সে সবকিছু ভোলার জন্য একা থাকতে চাইছিল। আর তাদের তার কথা বিশ্বাস না হলে তার সুপারভাইজার ঋতুকে জিজ্ঞেস করুক, সেই সব সত্যি বলবে। ভামিকা বলে ঋতুই তার নামে রিপোর্ট করেছে। যেই কথা শুনে আথি তো অবাক হয়ে যায়। তখন আরিয়া জোরপূর্বক সেই রুমে এসে ভামিকার থেকে অনুমতি নিয়ে আথিকে জুতো খুলে হাঁটতে বলে। আথির হাঁটা দেখে সে বলে যে তাদের সাসপেক্ট সে একজন পোলিও পেশেন্ট, যে এক ধরনের স্পেশাল জুতো ব্যবহার করে। যেই কথা শুনে ভামিকা আথিকে তার লকারের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি তার লকার? তখন আথি বলে এটা তার নয়, ঋতুর লকার। তখনই আমাদের ঋতুকে দেখানো হয় যে সেই স্পেশাল জুতো পরে বের হয়। আর সে নিজেই তার আর আথির লকারের নাম চেঞ্জ করে দিয়েছিল, যাতে করে পুলিশের সন্দেহ আথির উপর যায়। এদিকে আরিয়ারা বুঝতে পারে ঋতুই আসল কালপ্রিট। তাদেরকে তার উপর থেকে দৃষ্টি সরানোর জন্যই সে এই প্ল্যান করেছে, আর বেচারি আথিকে ফাঁসিয়ে দিয়েছে। আর এই সব কিছু জানার পর আরিয়া বলতে থাকে ঋতু দুটো খুন করার পরও এই শহরেই রয়ে গেছে। এর মানে এই কাজ করতে তাদেরকে বোকা বানাতে তার ভালো লাগে। এর মানে সে তাদেরকে গুমরা করতে চায়, আর সে হয়তো এখন থানার আশেপাশেই আছে। এই বলেই তারা কন্ট্রোল রুমে গিয়ে থানার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে।
যেখানে রিপোর্টার এবং সাধারণ জনতার মাঝে স্পেশাল জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঋতু সেখানে চলে আসে, কারণ সে জানতো পুলিশ তাকে ধরতে পারবে না, আর যদিও বা ধরতে পারে ততক্ষণে কেস ক্লোজ হয়ে যাবে। তাই সে সেখানে এসেছিল। তাই তারা তখন তাকে শনাক্ত করতে থাকে, চারিদিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু এত এত ভিড়ের মাঝে তাকে খুঁজে পাওয়া ছিল বড়ই কষ্টকর। ভামিকা তখন ঋতুর নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার জোগাড় করতে সক্ষম হয়। তো কেস ক্লোজ হওয়ার ঠিক 13 মিনিট আগে আরিয়া ভিড়ের মাঝে ঋতুকে দেখে, যার বডি স্ট্রাকচার এবং বেশভূষা দেখে সে চিনে যায় ঋতুই সেদিনকার সেই মেয়েটি। কিন্তু মিডিয়ার লোকেরা তাকে এমনভাবে পেঁচিয়ে ধরে রেখেছিল যে সে সামনের দিকে যেতেই পারছিল না। তবুও সে তার গায়ের সব শক্তি দিয়ে তাদেরকে ঠেলে ভিড় থেকে বের হয়ে আসে, আর ততক্ষণে ঋতু গাড়িতে উঠে পড়ে। সে গাড়ি স্টার্ট করতেই যাবে, তখনই ভামিকা রেজিস্ট্রেশন নাম্বার অনুসরণ করে গাড়ির সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ কেস ক্লোজ হওয়ার 12 মিনিট পূর্বেই সে ধরা পড়ে গিয়েছে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋতু আদিতিকে হত্যা করার পর 29 অক্টোবর ভোরবেলায় তার লাশ নদীতে ফেলে আসে। বর্তমানে ভামিকা ঋতুকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ঋতু বলে সে তাদেরকে খুন করেনি। তো তখন তাদের কাছে আর মাত্র সময় ছিল 5 মিনিট। তাই ভামিকা চাইছিল তাড়াতাড়ি তাকে দিয়ে সবকিছু স্বীকার করাতে, কিন্তু ঋতু নার্ভাস হলেও সে কোনো কিছুই স্বীকার করছিল না। ভামিকা তখন তাকে রাঘবের চশমা দেখিয়ে বলে সে রাঘবের উপর হামলা করার সময় রাঘবের চশমায় লেগে তার হাত কেটে যায়, আর তার রক্ত থেকে যায় তার চশমায়, আর সেই রক্তের ডিএনএ টেস্টের রিপোর্টও চলে এসেছে, যেটা তার সাথে ম্যাচও হয়ে গেছে। তাই এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এর পরও ঋতু মুখ খুলছিল না। তখন আরিয়া কিছু সাদা কাগজ নিয়ে গিয়ে বলে তার হাতে ডিএনএ রিপোর্ট রয়েছে, যা থেকে প্রমাণ হয় সেই রাঘবের খুন করেছে। কিন্তু টাকা পাওয়ার পরও সে কেন ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিল? তখনই ঋতু ফাইলটি কেড়ে নিয়ে দেখে সেখানে তো কোনো ডিএনএ রিপোর্ট নেই। সে বুঝতে পারে তাকে এই সব কিছু স্বীকার করানোর জন্যই মিথ্যা বলা হয়েছে। তো ততক্ষণেই 12টা বেজে যায়, অর্থাৎ আদিতির কেস ক্লোজ হয়ে গেছে। ঋতু বলে এখন সে বাড়ি ফিরে যাবে। এই বলেই সে চলে যেতে লাগে। তখনই ফরেনসিক থেকে কল করে জানানো হয় রাঘবের চশমায় যে রক্ত পাওয়া গেছে তা ঋতুর সাথে 99% ম্যাচ করে গিয়েছে। কিন্তু ভামিকা বলে সে রিপোর্ট দিতে 1 মিনিট দেরি করে ফেলেছে, এখন আর কোনো লাভ নেই। তো ঋতু যখন চলে যাচ্ছিল সেই সময় আদিতির মা অবাক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। এদিকে ফরেনসিক ডিপার্টমেন্টের একজন ডাক্তার রাঘবের ব্যাগে পাওয়া একটা কাগজকে পরিশোধিত করে, আর সেটি নিয়ে তাড়াতাড়ি করে ভামিকার কাছে ছুটে আসে, আর তাকে বলে সে রাঘবের ব্যাগে একটা টোল রসিদ পেয়েছে, যেটা 29 অক্টোবর 2001 সালের ছিল। অর্থাৎ আদিতির খুনের একদিন পর রাঘবের খুন হয়। সেই হিসেবে রাঘবের কেস ক্লোজ হওয়ার জন্য আরো 24 ঘন্টা সময় ছিল, যেজন্য ভামিকা আর আরিয়া এক মুহূর্ত দেরি না করে ঋতুকে গ্রেফতার করে ফেলে রাঘবের হত্যার জন্য। তখন আদিতির মা বলে তার মেয়ের কেসের কি হয়েছে? ভামিকা তখন তার কাছে ক্ষমা চায়, আর সে তো কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার মেয়েকে সুবিচার পাইয়ে দিতে পারেনি। তাই সে খুব কান্না করতে করতে ঋতুকে নিজ হাতে শাস্তি দেওয়ার জন্য খুব মারতে থাকে। তখনই পুলিশ তাকে শান্ত করে। এদিকে খবরে রাঘবের খুনি ঋতুকে গ্রেফতার করার নিউজ দেখানো হয় এবং বলা হয় আইনের কাছে একজন মায়ের মেয়ের জন্য সুবিচার পাওয়া হলো না। তো এর কিছুদিনের মধ্যেই এই ধরনের আইন বন্ধ করে দেওয়া হয়, আর এটা বলা হয় যে কোনো কেস যে কোনো সময় সলভ করা যেতে পারে, আর সেটা যে কেউ করতে পারে। কোনো কেস সলভ না হওয়া পর্যন্ত সেটা ক্লোজ হবে না। যে জন্য ঋতুকে আদিতিকে কিডন্যাপিং এবং খুনের চার্জশিটেও গ্রেফতার করা হয়। এভাবেই ঋতু সুবিচার পায়। আরিয়া তখন আদিতির ছবির সামনে একটা হাওয়াই মিঠাই রেখে আদিতির মায়ের কাছে ক্ষমা চায়, কারণ সে মনে করে সেদিন যদি সে আদিতিকে ধাক্কা না দিত তাহলে আজ হয়তো সে বেঁচে থাকত। আসলে আগেই তো দেখানো হয়েছে যে ঋতু মাদকাসক্ত ছিল, আর তার মাদক কেনার টাকার জন্যই সেই বাচ্চাটাকে কিডন্যাপ করেছিল। আর এর বিনিময়ে সেই বাচ্চার পরিবার যখন টাকা পাঠায়, সেই টাকা চলে যায় তার বয়ফ্রেন্ড রাঘবের অ্যাকাউন্টে। আর রাঘব যখন সেই টাকা তুলে তাকে দেয়, তখন ঋতুর লোভ আরো বেড়ে যায়। সে আরো টাকা ডিমান্ড করতে থাকে, কিন্তু রাঘব এতে মানা করলে সে মাদকের নেশায় পড়ে নিজের বয়ফ্রেন্ড রাঘব এবং ওই বাচ্চা মেয়েটিকেও খুন করে ফেলে। মাদকের নেশায় পড়ে মানুষ কি না কি করে ফেলে। এই নেশা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, বিচার বিবেচনা সব হারিয়ে ফেলে মানুষ। আর এই সবই হয়েছে ঋতুর সাথেও। মাদকের নেশায় সে তার নিজের ভালোবাসার মানুষ আর একটা নিষ্পাপ বাচ্চাকেও মেরে ফেলেছিল, যার শাস্তি সে এত বছর পরে হলেও এখন পাচ্ছে।
যাই হোক, এরপর আমাদের ভামিকাকে দেখানো হয়। সে অফিসার সুরিয়ার প্রিয় ঘড়িটি নিয়ে সুরিয়ার বাবার কাছে যায়, যে সুরিয়ার ঘড়িটির মেরামত করে। আসলে ভামিকা অফিসার সুরিয়াকে ভালোবাসতো, কিন্তু সুরিয়া নিখোঁজ হয়েছে আজ 15 বছর। তবে আজও ভামিকা তার অপেক্ষায় আছে। অপরদিকে আইজি সামির প্রচন্ড রেগে থাকে, কারণ আদিতির কেসটি সমাধান তো ভামিকা করেছে, তাও জুয়েলের আন্ডারে। তার উপর আরও সমস্ত পুরাতন কেস আবারও রিওপেন করতে হবে, তাই সে জুয়েলকে এই কেসগুলো দেখতে বলে। পরের দিন ভামিকা, বালবান্ত এরা রিপোর্ট রুমে আসে, যেখানে কাজ না করায় কেউ আসতো না, তাই এত ধুলো জমে গেছে। তখনই জুয়েল এসে তাদেরকে কাজ শুরু করতে বলে। সে ভামিকাকে 1990 সালের টাই অ্যান্ড ডাই নামের একটি কেসের কথা বলে, যেখানে অপরাধী একজন সিরিয়াল কিলার এবং সে 3 বছরে 10 জনকে হত্যা করে। আর তার ভিকটিম শুধু মেয়ে। সে প্রথমে কেমিক্যাল দিয়ে মেয়েদের অজ্ঞান করত, এরপর পলিথিন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করত, এরপর লাল কাপড় দিয়ে হাত পা বেঁধে মুখে অদ্ভুত রকমের মেকআপ করে দিত। তখন গুজব ছড়িয়ে পড়ে যে কোনো মেয়ে যদি লাল কাপড় বা সুগন্ধি ব্যবহার করে বের হতো তাহলে সে মরে যাবে। তাছাড়া পূর্ণিমার রাতে বের হলেও মরে যাবে, এই ধরনের গুজবও উঠেছিল সেই সময়। ওই সময় প্রায় 1000 জন পুলিশ খুনির ফিঙ্গারপ্রিন্ট খুঁজেছিল, কিন্তু তারা কোনোভাবেই তা পায়নি। এসব শুনে ভামিকা বলে, এত পুরনো কেস তারা এই কয়জন কি করে সমাধান করবে, তাও কোনো প্রকার ক্লু ছাড়া। তখনই সেখানে আরিয়া আসে। জুয়েল বলে আরিয়াও তাদের টিমে আছে, তারা সবাই মিলে কাজ করবে। বালবান্ত তখন আরিয়াকে দেখে বলে সে এর সাথে কাজ করবে না, কিন্তু জুয়েল তার কথায় কোনোই কান দেয় না। তো এখানে আরিয়া এবং বালবান্তের মধ্যে আবারও ঝগড়া শুরু হলে ভামিকা তাদেরকে একসাথে একটা টিমের মতো কাজ করতে বলে। রাতের বেলা আরিয়া টাই অ্যান্ড ডাই কেস নিয়ে রিসার্চ শুরু করে। তখন রাত 11টা 11 বাজতেই 1990 সালের সুরিয়ার করা ওয়াকি টকির কল টেলিপোর্ট হয়ে আরিয়ার কাছে আসে। আরিয়া তখন সুরিয়াকে বলে সে কোথায় আছে। আদিতির কেসে সুরিয়া আরিয়াকে চিনলেও 1990 সালের কেসে সে তাকে চেনে না। তো আরিয়া তাকে কোথায় আছে জিজ্ঞেস করলে সে একটা জঙ্গলের কথা বলে, যেখানে তারা একটা লাশ খুঁজতে এসেছে। তখন আরিয়া বলে সে কি টাই অ্যান্ড ডাই কেসের কথা বলছে। তারা লাশটি সেখানে থাকা ব্রিজের নিচে পাবে, আর পরের লাশটি রেলওয়ে স্টেশনে পাবে। একথা বলতে না বলতেই কল কেটে যায়। আর সুরিয়ার লাশ খুঁজে পাওয়ার পর আরিয়ার বলা পরবর্তী লাশের ব্যাপারে ভাবতে থাকে। বর্তমানে ভামিকা আরিয়াকে কোনো ক্লু খুঁজে পেয়েছে কিনা এটা জিজ্ঞেস করে। আরিয়া বলে তার মনে হয় কিলারের মেয়েদের প্রতি রাগ আছে, হয়তো সে তার প্রাক্তন প্রেমিকাকে সেই সব মেয়েদের ভিতর দেখতে পেত, আর যে সকল মেয়েরা মারা গেছে তারা সবাই কাজ করত, তাই তার মনে হয় কিলার মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা দেখতে পারত না, সে তাদেরকে কন্ট্রোল করতে চাইতো। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের 1990 সালের 7ই আগস্টের ঘটনা দেখানো হয়, যেখানে পালাক নামের একটা মেয়ে রাতের বেলা কাজ থেকে বাসায় ফেরার সময় খেয়াল করে কেউ একজন তার পিছু নিয়েছে। তাই সে তাড়াতাড়ি করে হাঁটতে থাকে এবং ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সেই লোকটি যখন সেখানে আসে সে তার উপরে আক্রমণ চালায়, কিন্তু লোকটি তা ধরে ফেলে। আর আমরা দেখি সেই লোকটি আসলে অফিসার সুরিয়া ছিল, আর পালাক তার গার্লফ্রেন্ড। তো সে পালাককে কিলারের থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু ফাইটিং স্কিল শিখিয়েছিল, যা সে ভালোভাবে প্রয়োগ করতে পারে কিনা তা দেখার জন্যই সে সেখানে এসেছিল। এরপর সে পালাকের সাথে গল্প করতে থাকে। তখনই পালাকের মা সেখানে চলে আসে। সে আসার পরই সুরিয়া সেখান থেকে পালিয়ে যায়। সে সুরিয়ার বলা সেই টেক্সটাইল মিলে যায়, যেখানে গিয়ে সে চারিদিকে আগাছা দেখে ফিরে চলে আসতে লাগলেও ওয়াকিটকির কথা ভেবে ভেতরে প্রবেশ করে, যেখানে এদিক সেদিক হাঁটাহাঁটি করে সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই সে দেখে তার পাশেই একটা কঙ্কাল পড়ে আছে, যেটা দেখেই তার শির দ্বারা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়িয়ে এক দৌড়ে মিল থেকে বের হয়ে যায়। আর এই দৃশ্যটি হলো আদিতির কেসের রহস্য উদ্ঘাটন করার 69 ঘন্টা আগের ঘটনা। তো আরিয়া এই ব্যাপারটা থানায় ইনফর্ম করলে পুলিশ সহ ফরেন্সিক টিম সেখানে চলে আসে। ভামিকা আরিয়াকে বলে হঠাৎ আজ সেই কেসের ব্যাপারে জানতে পারলো, আর আজই সে হঠাৎ এইখানে এসে একটা কঙ্কালও খুঁজে পেল। ব্যাপারটা কি একটু অদ্ভুত নয়? আরিয়া তখন বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে এই কঙ্কালের ডিএনএ টেস্ট করাতে। ভামিকা তখন বলে তো সে কার সাথে করাতে চাইছে ডিএনএ টেস্ট? তখন আরিয়া বলে আদিতি কেসের প্রাইম সাসপেক্ট রাঘবের সাথে। যেই কথা শুনে ভামিকা নিজেও অবাক হয়ে যায়। এদিকে রাতের বেলা আরিয়া তার বাড়িতে থেকে কেসের ব্যাপারে ভাবছিল। তখনই 11টা 11 বেজে উঠলে আবারও টেলিপোর্ট হয়ে সুরিয়ার কল আরিয়ার ওয়াকি টকিতে আসে। আমরা দেখি সুরিয়ার গুলি লেগেছে
এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মৃত্যুর দ্বার প্রান্তে। তাই সে আরিয়াকে বলে সে যেন কখনো হার না মানে, অতীতকে বদলানো যায়, তাই সে যেন এই কেসের থেকে না সরে। এই কথা বলতে না বলতেই সেখানে আসল কিডন্যাপার এসে সুরিয়াকে গুলি করে হত্যা করে। আর আরিয়া সুরিয়ার কোনো কথাই বুঝতে পারছিল না, তাই সে পরের দিন থেকে সুরিয়া নামক পুলিশ অফিসারকে খুঁজতে থাকে, যারা আদিতির কেস সামলেছিল। কিন্তু সে 15 জন অফিসারকে খুঁজে পায়, যাদের কেউ কেউ রিটায়ার্ড হয়ে গেছে। সে যেহেতু সুরিয়ার পুরো নাম জানত না, তাই সে সুরিয়ার কল রেকর্ডিং শুনে অনুমান করে তার বয়স 50-এর নিচে। তাই সে একে একে সব অফিসারদেরকে কল করে আদিতির কথা জিজ্ঞেস করতে থাকে। এদিকে ভামিকা ডিএনএ রিপোর্ট আনতে গিয়ে এটা জেনে অবাক হয়ে যায় যে এই লাশটা সত্যি সত্যি রাঘবের ছিল। ডাক্তার জানায় রাঘবকে কেউ ইঞ্জেকশন দিয়ে আঘাত করেছে, যে জন্য সুয়ের কিছুটা অংশ তার হাড়ে পাওয়া গেছে। আর একটা ব্যাপার হলো, তাকে মাদকের ওভারডোজ দিয়ে মারা হয়েছে, যেটা আত্মহনন বলে চালানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সে আদিতির খুন করেনি, বরং তাকেও কেউ খুন করেছে। ভামিকা তো এসব দেখে অবাক হয়ে যায় আর আরিয়ার কাছে গিয়ে বলে সে কি করে জানতে পেরেছে রাঘবের লাশ টেক্সটাইল মিলে আছে। আরিয়া তখন কোনো রকমে মাথা খাটিয়ে বলে আদিতির লাশে কেমিক্যাল পাওয়া গেছে, যা টেক্সটাইল ফ্যাক্টরিতেই পাওয়া যায়, আর এই মিলটি 1998 সাল থেকে বন্ধ। তাই আদিতির লাশ লুকানোর জন্য সেটা ছিল পারফেক্ট জায়গা। এসব শুনে ভামিকা বলে তাহলে সে কি করে জেনেছে যে লাশটা রাঘবের? তখন আরিয়া বলে সে জানে, কারণ সেদিন আদিতিকে রাঘব নয়, একজন মেয়ে কিডন্যাপ করেছিল, আর সেদিন সেও ছিল সেই দাসেরা মেলায়, আর সে আড়াল থেকে সবকিছু দেখেছে। অর্থাৎ গল্পের শুরুতে দেখানো সেই বাচ্চা ছেলেটি আরিয়াই ছিল। এরপর ভামিকা বলে তাহলে সে এতদিন এ কথা গোপন করেছে কেন? আরিয়া বলে সে কিছুই গোপন করেনি, সে রোজ রোজ একই কথা বলে গেছে, কিন্তু কেউই তার কথা শোনেনি, সবাই তাকে ইগনোর করেছে। তো এইসব কথা শুনে ভামিকা চলে যেতে লাগলে আরিয়া বলে যেই মেয়েটি আদিতিকে কিডন্যাপ করেছে হয়তো সে কোনো ডাক্তার বা নার্স হবে, কারণ সে যেই ওষুধ দিয়ে আদিতিকে অজ্ঞান করেছে সেই ওষুধ শুধুমাত্র হাসপাতালেই পাওয়া যায়। তাদের তদন্তে ভুল আছে, রাঘব খুনি নয়, সে নিজেও একজন ভিকটিম। কিন্তু ভামিকা তার কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে অফিসার জুয়াল আইজি সামিরকে রাঘবের পোস্টমর্টেম রিপোর্ট দেখায়, যেটা দেখে সামির বলে তাহলে আর কি, তারা রাঘবকেই খুনি বানিয়ে দিবে। কিন্তু জুয়াল বলে সুরিয়াই ঠিক বলেছিল, রাঘব খুনি নয়। কিন্তু সামির বলে এই কেস নিয়ে এখন আর বাড়াবাড়ি করার দরকার নেই, কারণ 27 ঘন্টা পর এই কেস অটো ক্লোজ হয়ে যাবে। তাই সে তাদেরকে এই কেস নিয়ে মাথা ঘামাতে বারণ করে, কারণ যেই কেস 15 বছর ধরে সমাধান হয়নি তা 27 ঘন্টাতেও হবে না। এই বলেই সে রাঘবকে প্রধান আসামি বলে কেস বন্ধ করে দিতে বলে, যে আদিতিকে খুন করে আত্মহনন করেছে। তাই তাদেরকে আর এই কেস নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ যেই কেস 15 বছর ধরে সলভ করা যায়নি তা 27 ঘন্টায়ও যাবে না। অপরদিকে আরিয়া ভামিকার সাথে এই কেস নিয়ে কাজ করার কথা বললে প্রথমে ভামিকা রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। কিন্তু অপরদিকে আইজি সামির আর জুয়াল গিয়ে রিপোর্টার এবং আদিতির মায়ের কাছে গিয়ে বলে তারা আদিতির খুনিকে খুঁজে পেয়েছে। এই বলে সে তাদেরকে একটা রিপোর্ট দেখায়, যেটা রাঘবের ছিল। সামির আদিতির মাকে এটা বুঝায় যে তার মেয়েকে রাঘব খুন করে। এরপর সে টেক্সটাইল মিলে গিয়ে মাদক নিতে লাগলে ওভারডোজ হয়ে মারা যায়, আর 15 বছর ধরে তার লাশ সেখানেই পড়ে থাকে। তারা তাকে জীবিত গ্রেফতার করতে পারেনি। এদিকে দেখা যায় আদিতির মা খুনির ব্যাপারে জানতে পেরে অনেক কান্না করতে থাকে। অপরদিকে আরিয়া এবং ভামিকা নিউজ দেখে জানতে পারে আইজি রাঘবকে খুনি সাজিয়ে কেস ক্লোজ করে দিতে চাইছে। কিন্তু আরিয়া জানে খুনি একজন মেয়ে, তাই সে এই কেসকে কিছুতেই ক্লোজ করতে দিবে না। তাই সে এক ছুটে বাইরে এসে রিপোর্টারদের বলে আদিতিকে রাঘব খুন করেনি, রাঘব আর আদিতিকে একজন মহিলা খুন করেছে, যার বিপক্ষে তার কাছে প্রমাণ আছে যে তাদেরকে 15 বছর ধরে বোকা বানাচ্ছে। তার তখন 20-21 বছর বয়স ছিল, আর এখন 35-36। সে তাকে ধরবেই, তার বিপক্ষে থাকা প্রমাণ থেকেই সে তাকে ধরবে। তো আইজি সামির যখন টিভি অন করে তখন কেস ক্লোজ হওয়ার কথা না শুনে সে আরিয়ার কথা শুনে খুব রেগে যায়, কারণ সে ক্লোজ হওয়া কেসকে আবারও ওপেন করে ফেলে তার এই একটা স্টেটমেন্টের কারণে। যে জন্য সে রেগে গেলে জুয়াল আরিয়ার কাছে যায়। সে তাকে বেশ বকাঝকা দিতে লাগলে ভামিকা জানায় সে আরিয়াকে এই কাজ করতে বলেছে, কারণ রিপোর্টারদের কেউ যদি রাঘবের ফরেন্সিক রিপোর্ট হাতে পায় তখন আইজিকে ডুবতে হতো,
যে কথা শুনে জুয়াল কিছুটা শান্ত হয়। আরিয়া বলে তার কাছে প্রমাণও আছে এবং প্রত্যক্ষদর্শীও আছে। এসব শুনে জুয়াল বলে সে কোন প্রমাণ এবং কোন প্রত্যক্ষদর্শীর কথা বলছে। আরিয়া জানায় সে নিজেই প্রত্যক্ষদর্শী। সেও সেদিন দাশেরার মেলায় ছিল। সে দেখেছে আদিতিকে একজন মেয়ে কিডন্যাপ করেছে, যে তার মুখ ঢেকে রেখেছিল এবং ক্যাম্পার জুতা পরেছিল, যার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চির মতো হবে। আর হয়তো সে মাদকে অ্যাডিক্টেড ছিল, কারণ তার হাত কাঁপছিল। সে লম্বা হাতার কাপড়ও পরেছিল, যাতে করে হাতের মধ্যে থাকা সুইয়ের দাগ না দেখা যায় আর তাকেও চিনতে পারা না যায় যে সে কোনো ছেলে নাকি মেয়ে। তো সে ওই দিন আদিতিকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং রাঘবের সিম থেকে টাকার জন্য কল করে। আর রাঘব যখন তার গার্লফ্রেন্ডের এই রূপ দেখে সে তাকে বাধা দিতে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকেই প্রথমে ইনজেকশন দিয়ে আঘাত করে আর পরবর্তীতে মাদকের ওভারডোজ দিয়ে হত্যা করে ফেলে। অর্থাৎ সেই মেয়ে রাঘবেরই গার্লফ্রেন্ড ছিল, আর এ কারণেই তার ফোন থেকে সহজেই কল করতে পেরেছে। আর সে রাঘবকে খুন করে এটিকে আত্মহনন হিসেবে সাজাতে চেয়েছিল, যাতে করে পুলিশ লাশ পেয়ে রাঘবকেই খুনি ভাবে আর এই কেসটাই ক্লোজ করে দেয়। কিন্তু পুলিশ রাঘবের লাশ কখনো খুঁজে না পেলে কেস আনসলভডই রয়ে যায়। এই সব কিছু শুনে জুয়াল বলে তাহলে তারা সেই মেয়েটিকে এখন কিভাবে খুঁজে পাবে? তখনই ভামিকা বলে সেই মেয়েটি একজন নার্স ছিল, আর সে সময় সরকারি হাসপাতালে 2জন নারী ডাক্তার ছিল যাদের বয়স 40-এর উপরে হবে, তাই খুনির নার্স হওয়ার সম্ভাবনাই বেশি। এই বলে সে তাকে একটা লিস্ট দেখায়। জুয়েল বলে এতজন নার্সের মধ্যে তারা কি করে জানবে আসল খুনিকে? তখন আরিয়া বলে সে বলেছে তার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে তার কাছে, আর এ কথা এতক্ষণে খুনিও জেনে গেছে, তাই সে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে ভেবে কোনো না কোনো অস্বাভাবিক আচরণ করবেই করবে, যা তার সহকর্মীদের চোখেও পড়বে, আর তারাই সেটা তাদেরকে ইনফর্ম করবে। তো এরপরই আমাদের একজন নার্সকে দেখানো হয় যে টিভিতে নিউজ দেখে বেশ ঘাবড়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে। তখনই তার এক কলিগ তাকে বলে টিভিতে তো দেহরাদুন মেডিকেল কলেজের কথা বলা হয়েছে, সেও তো সেখানেই কাজ করতো তাই না? যেই কথা শুনেই নার্সটি বেশ ঘাবড়ে যায় আর বলে হ্যাঁ। তো এরপরই সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এদিকে জুয়াল বলে কে করবে তাদেরকে কল? তখনই আরিয়া বলে কল তো তাদের কাছে আসবেই, তবে কিছুটা সময় লাগবে। তখনই দেখা যায় টেলিফোন বেজে ওঠে আর কলটা রিসিভ করে বলবন্ত, আর সে জানতে পারে আদিতির ব্যাপারে কথা বলার জন্য কেউ কল করেছে। এরপর দেখা যায় একের পর এক কল আসতেই থাকে। তখন ভামিকা বলে এই কেস বন্ধ হয়ে যাওয়ার আর মাত্র 24 ঘন্টা বাকি আছে, তাই সে যেন তাকে অনুমতি দেয় এই কেস নিয়ে কাজ করার। যেই কথা শুনে জুয়াল বলে এরপর কিছু উল্টোপাল্টা হলে কিন্তু সে কিছু জানে না, সব দায়ভার তাদের উপর বর্তাবে, ভামিকাকেই সবকিছু সামলাতে হবে। ভামিকা এতেও রাজি হয়ে যায়। তো এরপর দেখা যায় আরিয়া, ভামিকা সহ অন্যান্য অফিসাররা সেই সব নার্সদের লকার চেক করতে যায় যাদের রিপোর্ট করা হয়েছিল। কিন্তু প্রথম জনের লকার চেক করে আরিয়া বলে এ তাদের সাসপেক্ট নয়, কারণ মাদক নেয়া সাইকোপ্যাথরা কখনো প্রাণীদের পছন্দ করে না। এরপর তারা একে একে অনেকগুলো হাসপাতালে যায়। অপরদিকে এন হাসপাতালের নার্স আথির আচার আচরণ দেখে তার কলিগ ঋতুর বেশ সন্দেহ হয়, তাই সে অনেক ভেবে চিনতে পুলিশের হেডকোয়ার্টারে কল করে। আথির কথা জানালে সে থানার অফিসার সেখানে যায়। বর্তমানে আরিয়া টাই অ্যান্ড ডাই কেসের ভিকটিমদের দেখছিল। তখন আচমকাই ঘরের সমস্ত কাগজপত্র বাতাসে উঠতে থাকে। অপরদিকে সুরিয়া 1990 সালে আরিয়ার বলা স্টেশনে যায়, যেখানে যাওয়ার পর সে স্টেশনের এক সাইডে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। যা দেখে সে এদিক সেদিক খুঁজে রজনী নামের একজন মেয়ের লাশ পায়। সে রজনী জীবিত নাকি মৃত তা চেক করার জন্য তার গলায় হাত রাখতেই রজনীর জ্ঞান ফিরে আসে। আর বর্তমানে আরিয়ার হাতে থাকা স্টেশনে পাওয়া ভিকটিমের ছবি হঠাৎই পাল্টে যায়, কারণ সে যেহেতু মারা যায়নি তাই তার জীবিত অবস্থার ছবি ছিল সেখানে। আর কেসের ফাইলেও তাকে মার্ডার না লিখে অ্যাটেম্পট টু মার্ডার লেখা ছিল, যা দেখে আরিয়া সম্পূর্ণ চমকে যায়। তো এরপর আমাদের সেই কিলারকে দেখানো হয়, যে একটি মেয়েকে কল্পনা করছিল যে তার উপর হাসছে, তাই সে হাতে কালি নিয়ে সেই মেয়েটির মুখে লাগিয়ে দেয়, যা থেকে আমরা বুঝতে পারি মেয়েটি হয়তো কিলারের স্ত্রী বা প্রেমিকা, যে তাকে চিট করাতে সে সাইকোতে পরিণত হয়েছে।
আর এই জন্যই সে শুধু মেয়েদেরকেই খুন করে। বর্তমানে আরিয়া ভামিকাকে কল করে রাজনীর ব্যাপারে বলে যে সেদিন সে মারা যায়নি। তখন ভামিকা বলে সে কি তাকে এটা বলার জন্য কল করেছে? সে তো জানেই রাজনী মারা যায়নি, সে রাজনীর মেয়ের সাথে দেখা করতে এসেছে। আর রাজনী তো সেই ইনসিডেন্টের পর ডিপ্রেশনে পড়ে গিয়েছিল, যার কয়েক বছর পরই সে মারা যায়। আর এই কথা জেনেই আরিয়া অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ঘটনা শুধু সেই জানে। ভামিকা রাজনীর মেয়ের সাথে কথা বলে জানতে পারে সেদিন রাজনীকে ইন্সপেক্টর সুরিয়া বাঁচিয়েছিল। তখনই আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুরিয়া রাজনীর হাত পার বাঁধন খোলে, কিন্তু তখনই কিলার এসে তাদের উপর আক্রমণ করলে সুরিয়া তাকে তাড়া করতে থাকে। এদিকে বর্তমানে আরিয়া রেকর্ড রুমে গিয়ে টাই অ্যান্ড ডাই কেসের ফাইল দেখে, যেখানে সে দেখে পেপার কাটিংয়ে আগে রাজনীকে মৃত দেখানো হলেও এখন তা পাল্টে গেছে, যা দেখে সে অবাক হয়ে যায়। তাছাড়াও সে পেপারে সুরিয়ার ছবিও দেখতে পায়, অর্থাৎ সে সুরিয়াকে আগে থেকে বলে দেওয়াতে সুরিয়া রাজনীকে খুঁজে বের করেছিল। এ কারণেই অতীত এবং বর্তমান দুটোই পাল্টে গেছে। এরপর দেখা যায় 1990 সালে সুরিয়া একজন ছেলেকে কিলার সন্দেহে গ্রেফতার করে, যে কিলারের মতো পোশাক পরেছিল। সে ছেলেটিকে নিকটবর্তী থানায় নিয়ে গিয়ে কিলার দাবি করে। ছেলেটি জানায় সে একজন স্টুডেন্ট, সে মাদক নেয়ার জন্যই সেখানে গিয়েছিল, কিন্তু পুলিশ কিলার সন্দেহে তাকে লকআপে রাখে। তারা তাকে মারধর করে স্বীকার করতে বলে, কিন্তু ছেলেটি বারবারই নিজেকে নির্দোষ দাবি করে। বর্তমানে আরিয়া এই সব কিছু ভাবতে থাকে। তখনই 11টা 11 বাজলে তাদের ওয়াকি টকির কল আবারও টেলিপোর্ট হয়। সুরিয়া আরিয়াকে বলে সে তাকে যেই লোকেশন দিয়েছিল সেখান থেকে সে রাজনীকে উদ্ধার করেছে এবং কিলারকেও ধরেছে। যেই কথা শুনে আরিয়া অবাক হয়ে 1990 সালের খবরের কাগজ দেখে আর বিস্মিত হয়ে বলে সে যাকে ধরে এনেছে সে তো আসল খুনি নয়। সে আরো বলে সে 2016 সাল থেকে কথা বলছে, কিন্তু কিভাবে তা করতে পারছে তা সে জানে না। এরপর সে বলে সুরিয়া যেই ছেলেটিকে গ্রেফতার করেছে সে কিলার নয়, ছেলেটির হাজতে মৃত্যু হবে এবং এর পাশের মার্কেটে কিলার আরেকটি মেয়েকে হত্যা করবে। আর এই কথা বলতে না বলতেই কল কেটে যায়। ওদিকে অতীতেও সুরিয়া এই সব কথা ভেবে তাড়াতাড়ি করে থানায় যায় আর দেখতে পায় পুলিশ ছেলেটিকে এতটাই মারে যে সে মরেই যায়। আর অপরদিকে পুলিশ আরিয়ার বলা সেই মার্কেটে একটা মেয়ের লাশ পায়, যাকে ঠিক একইভাবে মারা হয়েছে, অর্থাৎ কিলার এখনো ধরা পড়েনি। তো এই সব কারণে সুরিয়াকে তার বস খুব বকা দেয় এবং তার থেকে তার ব্যাজ এবং পিস্তল নিয়ে নেয়। সুরিয়া বলে দেহরাদুনের অফিসার আরিয়া তাকে এই সব খবর দিয়েছে, তাই সে দেহরাদুন থানায় গিয়ে আরিয়া নামের অফিসারকে খুঁজতে থাকে। তখনই সে আরিয়া নামের একজন অফিসারকে দেখে ভাবে সেই হয়তো তাকে কল করে, তাই সে তাকে মারধর করতে লাগলে বাকিরা বলে সে আইপিএস অফিসার। যা শুনে সুরিয়া ক্ষমা চেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। বর্তমানে ভামিকা বলে তারা এই কেস স্টাডি করে একটা জিনিস বুঝতে পেরেছে, যে খুনি সেই সকল মেয়েদেরকে খুন করেছে যারা যাতায়াতের জন্য বাস ব্যবহার করত, আর আজও সে বাস একই নামে সেই রুটে চলে। আরিয়া বলে সেদিন হয়তো সে রাজনীকে না মারতে পেরে সুরিয়ার তাড়া খেয়ে সেই বাসে উঠে পড়েছিল, আর বাসে ছিল বাস কন্ডাক্টর মালা এবং স্নেহা নামের একজন প্যাসেঞ্জার, যারা তার মুখ দেখে ফেলেছিল। আর এই জন্যই সে সেদিনই মার্কেটে মালাকে এবং একটু দূরে স্নেহাকে খুন করে। ভামিকা বলে তাদেরকে এক্ষুনি সেই বাসের ব্যাপারে খোঁজ নিতে হবে। আর অতীতে সুরিয়াও সেই সব জায়গায় যেখানে যেখানে সে কিলারকে তাড়া করেছিল সেখানে যায়, আর সেও সেখানে একটা বাস লক্ষ্য করে। সে বুঝতে পারে কিলার হয়তো সেই বাসে উঠে গিয়েছিল, যে জন্য সে অন্য একটি ছেলের সাথে তাকে গুলিয়ে ফেলে। তাই সে ওই বাস স্টেশনের কাউন্টারে গিয়ে সেই বাসটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বাস ড্রাইভার বালরাজ বলে সে ওই বাসটি চালায়, আর সে বলে সে গত রাতে থানায় ছিল আর সে যা জানে সবকিছুই বলেছে। সুরিয়া তখন তাকে বলে সে কি হাতিগেট থেকে কোনো প্যাসেঞ্জারকে গাড়িতে তুলেছিল। বালরাজ কিছুক্ষণ ভেবে বলে হাতিগেটে কোনো প্যাসেঞ্জার ছিল না। তখন সুরিয়া খেয়াল করে বালরাজের হাতে রং লেগে আছে, তাই সে এই ব্যাপারে বালরাজকে জিজ্ঞেস করে। তখনই দেখা যায় বালরাজ কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর বলতে থাকে সে তার বাড়িতে রং করেছে, সেটাই লেগে আছে হয়তো। কিন্তু সুরিয়ার মনে হয় সে তার থেকে কিছু লুকাচ্ছে। সে তাকে আরো ঘুরিয়ে পেঁচিয়ে ধরবে, এর আগেই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, কারণ সে এসিপির উপর হাত তুলেছে। থানায় তাকে আটকে রাখা হলে এসিপি বলে খুনের কথা সেই অগ্রিম জানে, যে খুন করেছে সে আর না হয় তার সঙ্গী। তাহলে সে কি করে জানলো? সুরিয়া বলে ওয়াকি টকি দিয়ে অফিসার আরিয়া তাকে এসব কথা বলেছে, তাই সে আরিয়াকে ধরতে চায়।
এসব শুনে এসিপি বলে তাহলে সে বলুক এর পরের বার কোথায় খুন হবে। কিন্তু সুরিয়া তো জানে না খুন কোথায় হবে, তাই তাকে ধরে জেলে রেখে দেওয়া হয়। বর্তমানে ভামিকারা সেই বাস স্টেশনে এসে রেকর্ড রুম থেকে সেই বাসের ড্রাইভার বালরাজের খোঁজ পায়, কিন্তু তারা তার ঠিকানা পায় না। তবে এখানে তারা সাবিতা নামের একজনের খোঁজ পায় যে বালরাজের ব্যাপারে জানে। তাই তারা সাবিতার বাড়ি গিয়ে দেখে তার বাড়ি ওলট পালট হয়ে আছে এবং মেঝেতে সাবিতার লাশ পড়ে আছে। আর তার খুনের প্যাটার্নও 1990 সালের টাই অ্যান্ড ডাই প্যাটার্নের মতো। তাহলে কি এত বছর পর খুনি ফিরে এসেছে? তো ভামিকারা এই সময় ক্রাইম সিনে তদন্ত করতে থাকে। ভামিকা জুয়েলকে কল করে সবকিছু খুলে বলে। সে আরো বলে এরকমও তো হতে পারে যে নতুন কোনো কিলার করেছে এসব, কিন্তু তার মনে হয় সেই কিলারই ফিরে এসেছে, কারণ তারা সাবিতার কাছে এসেছিল বালরাজের ব্যাপারে খোঁজ নিতে। আর তখনই কিলার আবার তার খুন শুরু করে। অর্থাৎ সে চায় না তারা তার কাছে এসে পৌঁছাক। কিন্তু জুয়েল বলে সে সবই বুঝতে পারছে, কিন্তু এই খুন যদিও সেই কিলার করে থাকে কিন্তু তা বর্তমানে করেছে, তাই এটা তাদের কোল্ড কেসের তালিকাভুক্ত নয়। তাই এই কেস সে থানার অফিসাররা সামলাবে। এদিকে থানার বাইরে লোকাল থানা এবং আরিয়াদের বাগবিতণ্ডা শুরু হয় কেসের দায়িত্ব নিয়ে। লোকাল পুলিশরা বলে তারা কোল্ড কেস অর্থাৎ পুরাতন কেসের তদন্ত শুরু করেছে দেখে কিলার আবারও ফিরে এসেছে। তখন ভামিকা এসে তাদেরকে শান্ত করে আর বলে এই কেস তাদের নয়। এই বলে সে লোকাল থানার পুলিশদের ভেতরে প্রবেশ করতে বলে। এদিকে আরিয়া আর ভামিকার মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি হয়। ভামিকা বলে তাদেরকে এত আবেগপ্রবণ হলে হবে না। আরিয়া বলে সে আবেগপ্রবণ দেখেই কেস আবারও চালু হয়েছে, তাই সে এই কেস সমাধান করবেই, কেউ তাকে আটকাতে পারবে না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আরিয়া বাড়ি ফিরে ওয়াকি টকি এবং কেসের ফাইল নিয়ে বসে থাকে, কারণ সে বুঝতে পেরেছে রাত 11টা 11 সময় ওয়াকি টকির সাহায্যে টেলিপোর্ট হয়ে সে সুরিয়ার সাথে যোগাযোগ করতে পারে। তাই আজও সে ওয়াকি টকি নিয়েই বসেছিল। তবে অতীতে সুরিয়া জেলে ছিল আর তখনই লাইট অন অফ হতে থাকে, অর্থাৎ টেলিপোর্টেশনের মাধ্যম শুরু হয়ে গেছে। কিন্তু ওয়াকি টকিটি ছিল তার থেকে কিছুটা দূরে। আরিয়া তখন ওয়াকি টকিতে সুরিয়াকে ডাকতে থাকে। সুরিয়া তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অফিসারদেরকে ডাকতে লাগে। তখন আরিয়া বলে কিলার 2016 সালে এসেও খুন করছে এবং সে অতীতে 10 নভেম্বরেও খুন করবে। সে মাসুরি এলাকার পালাক নামের একজন ডান্সারকে খুন করবে। তাই আজই তাদের কাছে শেষ সুযোগ আছে ভিকটিমকে বাঁচানোর এবং কিলারকে ধরার। আর পালাকের নাম শুনেই তো সুরিয়া ঘাবড়ে যায়, কারণ পালাক তো তার গার্লফ্রেন্ড ছিল। তাই সে চিৎকার করতে থাকে লকআপের তালা খুলে দেওয়ার জন্য। আর এদিকে আরিয়া পালাকের ক্রাইম সিনের ছবি হাতে নিয়েই দাঁড়িয়ে থাকে, যাতে করে সুরিয়া তাকে বাঁচিয়ে নেয় এবং তার মৃত ছবি যেন মুছে যায়। তো এর পর কি হতে চলেছে? সুরিয়া কি তার গার্লফ্রেন্ডকে কিলারের হাত থেকে বাঁচিয়ে তাকে গ্রেফতার করতে পারবে? এই সবই আমরা একটু পরই জানতে পারবো। এরপর আমাদের আরিয়াকে দেখানো হয় যে পালাকের ক্রাইম সিনের ছবির দিকেই তাকিয়ে থাকে। আর তখনই দেখা যায় আশেপাশের সবকিছু উঠতে শুরু করে, কারণ অপরদিকে অতীতে সুরিয়া জেল থেকে বের হওয়ার জন্য অজ্ঞান হওয়ার অভিনয় করে। আর বাকিরা যখন তাকে সাহায্য করতে আসে তখনই সে তাদের উপর হামলা করে আর জেল থেকে বেরিয়ে যায়। সে সেখান থেকে পালাককে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে পালাক তার নাচের স্টুডিওতে সুরিয়ার জন্য অপেক্ষা করছিল, কারণ তারা দুজন মুভি দেখতে যাবে। কিন্তু সুরিয়া না আসলে সে রাগ করে বাড়ি ফিরে যেতে লাগে। সে বালরাজের বাসে করে যায়। তখনই আমরা সেই কিলারকে দেখি যে বাস স্টেশন থেকে তাকে ফলো করছিল। পালাক যখন বুঝতে পারে কেউ তাকে ফলো করছে তখন সে আর এক মুহূর্তও দেরি করে না, সেখান থেকে দ্রুত পালাতে থাকে। কিন্তু এরপরও সেই কিলার তাকে ঠিকই ধরে ফেলে। তো দেখা যায় একটা সময় সেখানে সুরিয়াও পৌঁছে যায়, কিন্তু অনেক দেরি করে ফেলেছিল সে, কারণ ততক্ষণে কিলার পালাককে মেরে ফেলেছে। এই সবকিছু দেখে সুরিয়া খুব ভেঙে পড়ে। পালাকের জন্য অনেক কান্না করতে থাকে, কারণ সে আগে থেকে এসব জানার পরও তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারেনি। সে তাকে খুব ভালোবাসতো। তার মৃত্যুতে সে একদম ভেঙে পড়ে। তখনই আবার সুরিয়াকে খুঁজতে খুঁজতে পুলিশ সেখানে চলে আসে। তখনই সুরিয়া সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে কিলারকে ধরতে চায় আর তার গার্লফ্রেন্ডের মৃত্যুর বদলা নিতে চায়। এদিকে বর্তমানে পালাকের ছবি না পাল্টালে আরিয়া বুঝে যায়
যে সুরিয়া পালাককে বাঁচাতে পারেনি। সে ভাবতে থাকে ২৬ বছর পর কেউ কেন আবার খুন করবে। এদিকে ভামিকা সাবিতার অটোপসি করার সময় সেখানে ছিল, কিন্তু সাবিতার দেহের কাটাছেঁড়া দেখে তার একদম বমি পেয়ে যায়। তাই সে দ্রুত বাইরে বের হয়ে আসে। তখনই তার অতীতের কথা মনে পড়ে, কারণ এমন একদিন অটোপসি দেখে সে ঘাবড়ে গিয়ে কান্না করছিল। তখনই সুরিয়া তাকে সামলায়। সেই সবই সে মনে করতে থাকে। তো দেখা যায় কিছুক্ষণের মধ্যেই অটোপসি রিপোর্ট চলে আসে। ডাক্তার বলে খুনের প্যাটার্ন টাই অ্যান্ড ডাইয়ের মতো থাকলেও তারা সামান্য কিছু পার্থক্য খুঁজে পেয়েছে। এদিকে বালবান্ত আরিয়ার সাথে ভাব করে নেয়। সে বলে সে খোঁজ পেয়েছে লোকাল থানার পুলিশ সাবিতা হত্যার কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারছে না। তারা না পেয়েছে ফিঙ্গারপ্রিন্ট, না পেয়েছে কোনো মোটিভ। তখনই ভামিকা এসে বলে তাদের কাছে প্রমাণ আছে, আর সাবিতার খুন টাই অ্যান্ড ডাই কেসের সাথে লিঙ্ক রয়েছে। তাই এই কেস তারাই ইনভেস্টিগেট করবে। যেই কথা শুনে আরিয়ারা অনেক খুশি হয়। ভামিকা বলে এই কেস আর টাই অ্যান্ড ডাই কেসের মধ্যে কিছু তফাৎ রয়েছে, যা হলো ১৯৯০ সালের সকল ভিকটিমদের মৃত্যু হয়েছে গলা চেপে শ্বাসরোধ করার ফলে, কিন্তু সাবিতার মৃত্যু হয়েছে পলিথিন দিয়ে মুখ বেঁধে রাখার ফলে, অল্প অল্প শ্বাস নেওয়ার কারণে। আর তাছাড়াও সাবিতার কিলার আগে তাকে হত্যা করে এবং পরবর্তীতে তার হাত পা বাঁধে, কিন্তু টাই অ্যান্ড ডাইয়ের কিলার আগে হাত পা বাঁধে পরে হত্যা করে। হতে পারে অন্য কেউ টাই অ্যান্ড ডাই প্যাটার্ন ব্যবহার করছে। এসব শুনে আরিয়া বলে এটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ সাবিতার খুনির সাথে টাই অ্যান্ড ডাই কিলারের কোনো লিঙ্ক তো অবশ্যই রয়েছে। এই বলেই সে তাদেরকে একটি ছবি দেখায়। ভিকটিমদের সবার পায়ে লাল কাপড় দিয়ে যেভাবে বাঁধা ছিল ঠিক একইভাবে সাবিতার পায়েও বাঁধা হয়েছে। তখন পূজা বলে সে সাবিতার ঘর থেকে একটা এভিডেন্স চুরি করেছিল, যেটা একটা কাপের ভাঙা অংশ, আর সেই ভাঙা অংশটিতেই হয়তো তারা খুনির ফিঙ্গারপ্রিন্ট পাবে। এই বলেই পূজা ফিঙ্গারপ্রিন্ট বের করতে চলে যায়। তখনই বালবন্ত বলে সেদিন তারা সাবিতার বাড়ি যাওয়ার সময় একটা বরযাত্রীকে যেতে দেখেছিল। তারা সিসিটিভি ফুটেজে তো কিছুই পায়নি, কিন্তু তার মনে হয় সে বিয়ের ক্যামেরায় কিছু না কিছু অবশ্যই উঠেছে। এই বলেই সে বেরিয়ে পড়ে। এদিকে ১৯৯০ সালে সুরিয়া তার বাড়িতে যেতে গিয়ে দেখে পুলিশ তাকে ধরার জন্য অপেক্ষা করে আছে। তাই সে বাধ্য হয়েই অন্য বাড়ির দেয়াল টপকে তার বাড়িতে প্রবেশ করে, আর তার বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে আর বলতে থাকে যে পালাক মরে গেছে, সে তাকে বাঁচাতে পারেনি। যেই কথা শুনে তার বাবা তাকে সান্ত্বনা দেয়। সুরিয়া বলে সে কিলারকে ধরবেই ধরবে এবং সে পুলিশ স্টেশন থেকে ওয়াকি টকিও নিয়ে আসে। সে ওয়াকি টকিটি নিয়ে আরিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর বর্তমানে ভামিকা বলে তার মনে হয় খুন সেই বাস ড্রাইভারই করেছে, কিন্তু আরিয়া বলে যতজন সাইকোলজিস্ট এই কেস নিয়ে কাজ করেছে তাদের সবার মতে কিলার ২১ থেকে ২২ বছরের কেউ হবে, আর ২৬ বছর পর কিলারের বয়স ৪৬ কি ৪৭ বছর হবে। আর তখন যদি কিলারের বয়স ৪০-এর উপরে হতো তাহলে এখন তার বয়স ৬০-এর উপরে। তখন ভামিকা বলে এরপরও তাদেরকে বাস ড্রাইভার বালরাজের খোঁজ নিতে হবে যে সে কোথায় আছে। তো এরপর তারা সবাই তদন্তে বেরিয়ে পড়ে। আরিয়া স্টেশন অফিসে গিয়ে তেমন কিছুই জানতে পারে না। তখনই একজন লোক এসে বলে সে সাবিতা এবং বালরাজের মধ্যে ঝগড়া হতে শুনেছিল, যেখানে সাবিতা বলছিল সে পুলিশকে সব সত্যি বলে দিবে। তাছাড়াও বালরাজ এখন আর বাস না চালালেও সে একটা দোকানে রঙের কাজ করে। তো আরিয়া খোঁজ নিয়ে সেই দোকানে চলে যায়। তখন দোকান মালিক বলে বালরাজ ১ সপ্তাহ ধরে কাজে আসেনি। আর ভামিকা খোঁজ নিয়ে দেখে বালরাজের নামে তেমন কোনো পুলিশ রিপোর্ট না থাকলেও ২ বছর আগে সে একটি গাড়িকে ধাক্কা দিয়েছিল, যা বেশি গুরুতর না হয় তাকে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যেখান থেকে ভামিকা বালরাজের ছবি পেয়ে বালবন্তকে পাঠায়। সে বরপক্ষের বিয়ের ভিডিও দেখছিল, যেখানে সে বালরাজকে দেখে ভামিকার পাঠানো ছবির সাথে ম্যাচ করে আর দেখতে পায় সত্যিই সেদিন হুডি পরে বালরাজ সেখানে উপস্থিত ছিল। তখন পূজা বলে কিন্তু তারা প্রমাণ কি করে করবে যে বালরাজই আসল দোষী, কারণ সে কাচের টুকরোয় একজন লোকের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে, কিন্তু তাদের কাছে বালরাজের ফিঙ্গারপ্রিন্ট নেই। তখন বালবন্ত থানার কিছু রিপোর্ট চেক করে দেখে সেখানে আগে থেকেই বালরাজের ফিঙ্গারপ্রিন্ট ছিল, যা পূজা ম্যাচ করতে যায়। আর ভামিকা অ্যাড্রেস পেয়ে সোজা বালরাজের বাড়ি চলে যায়, কিন্তু সেখানে সে তালা ঝোলানো দেখতে পায়।
তাই সে প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করে জানতে পারে বালরাজ একটা হাসপাতালে আছে। ততক্ষণে ফিঙ্গার ম্যাচ করে রেজাল্ট চলে আসলে তারা শিওর হয়ে যায় যে বালরাজই সাবিতার বাড়িতে ছিল, অর্থাৎ সেই তাকে খুন করেছে। ভামিকা তখন বলবন্তকে সেই হাসপাতালে যেতে বলে। বলবন্ত তখন আরিয়াকে কল করে জানায় তারা জানতে পেরেছে বালরাজই সাবিতার খুনি। তখন আরিয়া বলে সে তদন্ত করে বুঝেছে যে সাবিতার খুনি কম বয়সী কেউ হবে, কিন্তু বলবন্ত বলে তারা ইতিমধ্যেই প্রমাণ পেয়ে গেছে। তখন আরিয়া বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। আর তখনই 11:11 বাজে আর ওয়াকি টকি আবারও টেলিপোর্ট হতে থাকে। আরিয়ার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়, তাও সে দ্রুত উঠে দাঁড়িয়ে ওয়াকি টকি দিয়ে সুরিয়াকে বলতে থাকে যে সে কি লাস্ট ভিকটিমকে বাঁচাতে পেরেছে। সুরিয়া বলে লাস্ট ভিকটিম কোনো ফাইল বা ক্রাইম সিনের ছবি নয়, সে তার সবকিছু ছিল। আরিয়া বুঝতে পারে পালাক সুরিয়ার প্রেমিকা ছিল। এটা জানতে পেরে তারও একটু খারাপ লাগে। সে সময় সুরিয়া বলে তো তারা কি কিলারকে ধরেছে, তার কি ফাঁসির সাজা হয়েছে? আরিয়া বলে 2016-তে বাস কন্ডাক্টর সাবিতার খুন হয়েছে। তার তো মনে হয় সাবিতা খুনির ব্যাপারে কিছু জানতো, আর পুলিশের সন্দেহ ড্রাইভার বালরাজই এই কাজ করেছে, কিন্তু তার মনে হয় না বালরাজ কোনো খুন করেছে। তাই সে যেন সাবিতাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে, কিন্তু সুরিয়া তার সব কথা না শুনেই বালরাজকে মারতে বেরিয়ে পড়ে। সে বালরাজের নামটুক শুনেই ভেবেছে যে বালরাজই হয়তো তার প্রেমিকাকে খুন করেছে। এদিকে ভামিকা সেই হাসপাতালে গিয়ে বালরাজ নামের কাউকেই পায় না, কিন্তু নার্স জানায় বালরাজের ছেলে বীরজু হাসপাতালে ভর্তি আছে। যে কথা শুনে ভামিকা তাড়াতাড়ি করে বীরজুর রুমে যায়। অতীতে সুরিয়া বালরাজের বাড়ি গিয়ে কাউকে খুঁজে না পেয়ে অনেক ভাঙচুর করে, আর সেই সময়ই একটা ট্রাঙ্কে কিছু পুতুলের গায়ে রং মাখা রং করার জিনিসপত্র এবং একটা ট্রাঙ্কে কিছু কাপড় চোপড় খুঁজে পায়, যেগুলো দেখে সে বুঝতে পারে বালরাজই আসল খুনি। আর তখনই বালরাজ সেখানে এলে সে বালরাজকে মারতে থাকে। আর বর্তমানে ভামিকা বীরজুর রুমে গিয়ে দেখে সে চুপচাপ শুয়ে আছে। তখনই আরিয়া ভামিকাকে কল করে আর জানায় বালরাজ খুনি নয়, খুনির বয়স সেই সময় 20 থেকে 22 বছর ছিল। তখন ভামিকা বীরজুর দিকে তাকিয়ে বুঝতে পারে তার বয়স 45 থেকে 46 বছর, অর্থাৎ 1990 সালে তার বয়স ছিল 20 থেকে 22 বছর। তো সে আরিয়ার সাথে কথা বলতে বলতে বীরজুর কাছে যেতেই বীরজু তার উপর আক্রমণ করে। আর অতীতে সুরিয়া বালরাজকে মারতে লাগলে বীরজু এসে সুরিয়ার উপর আক্রমণ করে, কারণ বীরজুই আসল টাইডাই খুনি। সুরিয়া তখন বীরজুকে তাড়া করতে থাকে, আর বর্তমানে বীরজু ভামিকাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু ফোন কল চলতে থাকায় আরিয়া বুঝতে পারে ভামিকার উপর আক্রমণ করা হয়েছে। তাই সে তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। তারা বীরজুর রুম খুঁজে বের করার চেষ্টা করে। তো এরপরই ভামিকা কোনো মতে বীরজুকে আঘাত করে নিজেকে মুক্ত করে। ততক্ষণে আরিয়ারা বীরজুর দিকে পিস্তল তাক করলে সে বলে সে তো কিছুই করেনি, সে ভামিকাকে দেখে ভয় পেয়েই তার উপর আক্রমণ করেছে, এছাড়া আর কিছুই নয়। কিন্তু পুলিশ জানতো যে সেই খুনি। আরিয়া ভামিকাকে তখন বলে বীরজুই সব মেয়েদেরকে খুন করেছে, আর সে একজন খুনিতে পরিণত হয়েছে, কারণ তার মা কাজ করত আর বাবা সারা দিন গাড়ি চালাতো। ছোট থেকে সে একা একা বড় হতে থাকে, তাই তার বাবা বালরাজ তার মাকে চাকরি ছেড়ে দিতে বললে সে রাজি হয় না। তাই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর একদিন বীরজুকে তার মা হাত পা বেঁধে রেখে বাড়ি ছেড়েই চলে যায়, আর বালরাজও তার স্ত্রীকে কখনো খুঁজে আনেনি। বীরজুকে বাড়িতে একা না রেখে বালরাজ তাকে নিয়ে গাড়ি চালাতে থাকে, কিন্তু মায়ের এমন আচরণের জন্য বীরজুর মনে রাগ ছিল। তাই সে সেসব মেয়েদের ঘৃণা করত যারা কাজ করে। একটু বড় হলে বালরাজ বীরজুকে রঙের দোকানে কাজ করতে দেয়, যেখান থেকে তার থিনারের গন্ধ শোকার নেশা হয়ে যায়। ধীরে ধীরে নেশা বেড়ে গেলে সে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, যে জন্য তাকে দোকান থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু সে যেহেতু দোকান থেকে অ্যাডভান্স নিয়েছে, তাই বালরাজকে সেখানে কাজ করতে হয়। কিন্তু বীরজু ধীরে ধীরে নৃশংস হয়ে ওঠে। সে সব মেয়েদেরকে খুন করে একই রকম ভাবে হাত পা বেঁধে রাখে, যেমন করে তার মা তাকে বেঁধে রেখেছিল। আর এই খুনগুলো করা তার কাছে সহজ হয়ে ওঠে বালরাজের সাথে গাড়ি করে যাতায়াত করার সময়। বীরজু বলে সে কোনো খুন করেনি, সে দোষী নয়। তখন পূজা ভামিকাকে কল করে নিউজ দেখতে বলে, যেখানে বালরাজ বীরজুকে বাঁচাতে সব দোষ নিজের উপর নিয়ে নেয়। সে নিজেকেই টাই অ্যান্ড ডাই কেসের কিলার বলে পরিচয় দেয়, যে জন্য ভামিকা জুয়েলকে সবটা সত্যি বললেও
জুয়েল তার উপর রেগে যায়, কারণ একেই তাদের উপর এত প্রেসার দেওয়া হচ্ছে, তার উপর তারা বীরজুকে দিয়ে কিছুই কনফেস করাতে পারেনি। এদিকে আরিয়া বালরাজের সাথে কথা বলতে যেতে লাগলে লোকাল থানার পুলিশ তাকে বাধা দেয়। তখন ভামিকা এসে বলে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে কথা বলার জন্য, তাই আরিয়াকে যেন যেতে দেওয়া হয়। তো এরপর আরিয়া বালরাজের কাছে গিয়ে তাকে সেই সকল ভিকটিমদের ছবি দেখায় যাদেরকে বীরজু খুন করেছে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বীরজু কন্ডাক্টর মালাকে খুন করে পালাতে লাগে, আর বালরাজ সেদিনই জানতে পারে তার ছেলেই সেই কিলার। কিন্তু বালরাজ অস্বীকার করে বলে তার ছেলে তো পঙ্গু হয়ে গেছে, আর তার ছেলের জীবন হারাম করে দিয়েছে এসিপি সুরিয়া। যে কথা শুনে আরিয়া অবাক হয়ে যায়। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুরিয়া বীরজুর পিছু করতে থাকলে বীরজু একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ উঠে পড়ে। সুরিয়া সেখানে গিয়েও তাকে মারতে থাকলে বালরাজ এসে তার উপর আক্রমণ করে আর বীরজুর থেকে তাকে আলাদা করে। সে বলে সে কেন তার ছেলেকে মারছে। তখন সুরিয়া বীরজুর খুনের কথা বলে, কিন্তু বালরাজ বলে সবকিছু মিথ্যা, তার কাছে কি কোনো প্রমাণ আছে? সুরিয়া বলে সে ঠিক বলেছে, তার কাছে কোনো প্রমাণ নেই, তাই সে সবকিছু এখানেই শেষ করবে, আর না হলে বীরজু ভবিষ্যতে আরো মেয়েদের হত্যা করবে, তাই সে এই কেস এখানেই শেষ করে দিবে। এই কথা বলেই সে বীরজুর দিকে পিস্তল তাক করে। তখন তো বীরজু ভয় পেয়ে পিছু যেতে যেতে ছাদ থেকেই পড়ে যেতে লাগে, কিন্তু তখনই সাথে সাথে সুরিয়া তাকে ধরে ফেলে। কিন্তু বীরজুর মুখের দিকে তাকিয়ে সে তাকে ছেড়ে দেয়, কারণ তার সেই সময় বীরজুর প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল, আর এ কারণেই বীরজু মাটিতে পড়ে পঙ্গু হয়ে যায়। আর এজন্যই সে ২৬ বছর ধরে কোনো মেয়েকে খুন করতে পারেনি। তো বীরজুকে হাসপাতালে ভর্তি করা হলে সুরিয়া সেখানে গিয়েও বীরজুকে সারেন্ডার করে নিতে বলে, কিন্তু এরপরও সে তার কথায় রাজি হয় না। এদিকে আরিয়া বালরাজকে জিজ্ঞেস করে সাবিতাকে কে খুন করেছে এবং সে কি সেটা জানতো। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুরিয়া বাস স্টেশন অফিসে বালরাজকে জিজ্ঞেস করেছিল যে হাতিগেট থেকে কোনো যাত্রী উঠেছিল কিনা, কিন্তু বালরাজ তাকে বলেনি যে সেদিন বীরজু সেখান থেকে গাড়িতে উঠেছিল, তবে সাবিতা দেখেছিল বীরজুকে হাতিগেট থেকে উঠতে। তাই সে বালরাজকে বলে সে পুলিশকে মিথ্যা কেন বলেছে। তখন বালরাজ বলে সে কি সব উল্টোপাল্টা বলছে, বীরজু হাতিগেট থেকে তো গাড়িতে ওঠেনি। তো বর্তমানে আরিয়া বালরাজকে সত্যি বলতে বললেও সে তার কথা শোনে না, যে জন্য আরিয়া রেগে তার কলার চেপে ধরে। তখনই সেই থানার অফিসাররা এসে বালরাজকে নিয়ে যায় প্রেস কনফারেন্সের জন্য। তখন ভামিকা আরিয়াকে বলে সে কি কিছু বলেছে। আরিয়া বলে সে কোনো কিছুই স্বীকার করেনি। এটা শুনে ভামিকা বলে সাবিতাকে খুন করা হয়েছে, হয়তো বীরজুর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তার কাছে, এই জন্য তাই তাদেরকে আরো একবার সাবিতার বাড়িতে যেতে হবে। এরপর তারা সাবিতার বাড়ি যায়, যেখানে তারা নতুন নতুন অনেক জিনিস দেখতে পায়, নতুন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এই সব কিছু। কিন্তু সাবিতার মতো একজন সাধারণ বাস কন্ডাক্টরের কাছে এত টাকা কোত্থেকে এসেছে যে সে ক্যাশ টাকা দিয়ে এত কিছু কিনেছে। তখন আরিয়া বলে সেই সব কিছু কিনেছে তখনই যখন তারা কেস রিওপেন করেছে। ভামিকা বলে সে কি এটা বলতে চাইছে যে সাবিতা বালরাজকে ব্ল্যাকমেইল করেছে, এর মানে সাবিতার কাছে প্রমাণ আছে। এই বলেই সে প্রমাণ খুঁজতে লাগে। তখন আরিয়া বলে এখানে প্রমাণ নেই, সাবিতা অন্য কোথাও প্রমাণ লুকিয়ে রেখেছে। তারা খোঁজ নিয়ে সাবিতার এক বোনের বাড়িতে যায়। তারা জানতে পারে সাবিতার আরেকটি বাড়ি আছে, তাই তারা সেখানে যায়, আর সেখানেই তারা একটি ব্যাগ খুঁজে পায়, আর ব্যাগের ভেতর একটা পলিথিনে মোড়ানো পালাকের হেয়ার ক্লিপটি পায়, যেটা সুরিয়া তাকে দিয়েছিল। এদিকে প্রেস ব্রিফিং এ আইজি বালরাজকে টাই অ্যান্ড ডাইয়ের কিলার বলে কেস ক্লোজ করতেই যাবে, তখনই ভামিকা এবং আরিয়া সেখানে চলে আসে। আর ভামিকা আইজিকে একটা ফাইল দিলে প্রেসের সামনে কিছু বলতে না পারায় আইজি বলে তাদের সামনে নতুন একটি তথ্য এসেছে যা ভামিকা বলবে। এরপর ভামিকা বলে তারা ভিকটিম পালাকের হেয়ার ক্লিপ পেয়েছে। কিলার পালাককে আক্রমণ করলে সে শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করে এবং সে তার হেয়ার ক্লিপ ব্যবহার করে, যেটার আঘাতের চিহ্ন এখনো কিলারের গায়ে আছে। আর তারা হেয়ার ক্লিপে দুজনের রক্ত পায়, যেটার একটা পালাকের এবং অন্যটা বালরাজের ছেলে বীরজুর। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাবিতা বীরজুকে পালাকের খুন করতে দেখে, তাই সে পুলিশ আসার আগে আগেই হেয়ার ক্লিপটি নিয়ে নেয়, যেটা দিয়ে সে বালরাজকে ব্ল্যাকমেইল করছিল আর তার থেকে টাকা নিচ্ছিল। তাই তো তার বাড়িতে এত কিছু ছিল, আর এই কারণেই হয়তো বালরাজ তাকে খুন করেছিল। যাই হোক, তো ভামিকা আরো বলে
বালরাজ সাবিতাকে খুন করলেও বাকি খুনগুলো বীরজু করেছিল, যা শুনে সেখানে উপস্থিত সবাই হাততালি দেয় এবং বীরজুকে গ্রেফতার করা হয়। পরের দিন আরিয়া পালাকের মায়ের সাথে দেখা করতে গিয়ে বলে, পালাক তো অনেক লড়াকু একজন মেয়ে ছিল, সে তার মৃত্যুর শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে। তারা তার হেয়ার ক্লিপ দিয়েই খুনিকে ধরতে পেরেছে। পালাকের মা বলে, এই ক্লিপ এসিপি সুরিয়া দিয়েছিল তাকে। আরিয়া তখন সুরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে পালাকের মা বলে, আগে তো সে আসতো তার সাথে দেখা করতে, কিন্তু 2001 সালে আদিতির কেসের পর থেকে আর সে তার সাথে দেখা করতে আসেনি। যেই কথা শুনে আরিয়া কিছুটা অবাক হয়। এরপর সে বাড়ি ফিরে ওয়াকি টকি দিয়ে সুরিয়াকে ডেকে বলে, তারা খুনিকে ধরে ফেলেছে, তার দেয়া ক্লিপের জন্যই খুনি ধরা পড়েছে। ওদিকে দেখা যায় সুরিয়া পালাককে ছাড়া থাকতে পারছিল না। সে পালাকের কথা ভেবে মুভি দেখতে যায়, আর বর্তমানে ভামিকা ল্যাবে যায়, যেখানে নতুন একটি কঙ্কালকে পরীক্ষা করা হচ্ছে। সে কঙ্কালের গায়ে সিলভার প্লেট লাগানো আছে কিনা জিজ্ঞেস করলে ডাক্তার বলে, সে সুরিয়ার ব্যাপারে কিছু জানলে সবার আগে তাকেই জানাবে, কিন্তু অনেক বছর তো হয়ে গেছে, তাহলে সে কেন মুভ অন করছে না? কিন্তু ভামিকা তখন কিছু না বলেই বাইরে চলে যায়। সেই সময় সেখানে আরিয়া আসে আর তার গলায় দাগ দেখে বলে, সে কি এর জন্য চিকিৎসা নিচ্ছে না? ভামিকা বলে, তার নিজের জন্যই সে ব্যথা পেয়েছে। তখন আরিয়া তাকে বলে, সে একজন সিরিয়াল কিলারের সাথে ফাইট করেছে আর তার ভাগ্য ভালো দেখে সে বেঁচে গেছে। তখন ভামিকা বলে, তার ভাগ্য আর কিসের ভালো, সে যার কেয়ার করে সেই হারিয়ে যায়। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ছোট্ট আরিয়া বাড়ি ফিরে দেখে তার ভাই নিজের হাত কেটে আত্মহনন করেছে। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় ভামিকা একটি বিয়ের অনুষ্ঠানে যায়, যেখানে তার মা একজন মহিলার কাছে ভামিকার প্রশংসা করতে থাকে, কিন্তু সেই মহিলা তাকে পাত্তাই দেয় না এবং কিছুটা অপমানও করে। তখন ভামিকা এই সবকিছু শুনে তার মায়ের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই তার মা বলে, সুরিয়া কখনো ফিরে আসবে না, সে পালিয়ে গেছে। সে নিজে কেন বিয়ে করে নিচ্ছে না? সে এখন তাকে বিদায় দিতে চায়। এই কথা শুনেই ভামিকা রেগে যায় আর বলতে থাকে, সে আগামী মাসে পুলিশের হেডকোয়ার্টারে চলে যাবে, কারণ তার বাবা আর ভাইয়ের বাড়ি তো আর তার বাড়ি নয়। এই বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে আরিয়া জুয়েলের কাছে সুরিয়ার ফাইলটি চায়। জুয়েল বলে, সুরিয়া একজন করাপ্টেড লোক আর তারা চায় না এখন তারা সুরিয়ার ফাইল নিয়ে সময় নষ্ট করুক। জুয়েলের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি সে চাইছে না সুরিয়ার কেস নিয়ে কেউ তদন্ত করুক। আর এদিকে দেখা যায় ভামিকা সুরিয়ার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে, তার কি মনে হয় সুরিয়া কখনো ফিরে আসবে? সুরিয়ার বাবা বলে, সময় হলো ইলিউশন, তারা বর্তমানে রয়েছে আর অতীত তাদের স্মৃতিতে আছে আর ভবিষ্যৎ কল্পনাতে, তাই তার স্মৃতিতে সব সময় সুরিয়া আছে। এরপর সে ভামিকাকে সুরিয়ার দায়িত্ব নেয়া কিছু ফাইল দেয়, যেগুলো ভামিকার কাজে লাগতে পারে। ভামিকা সেই ফাইলগুলো পড়ে সুলতানিল নামের একজনের কেস সম্পর্কে জানতে পারে, যে অনেক শক্তিশালী ছিল এবং এমপি মন্ত্রীর সাথে উঠা বসা ছিল তার। একবার এক বাবলু নামের গুন্ডা তার পাচার করা কাঠ চুরি করলে সে নিজে গিয়ে একাই বাবলু এবং তার সঙ্গীদের হত্যা করে আসে। সুলতানিল আর মিনিস্টার ডাবরোলের মধ্যে একটা ঝামেলা লেগেই আছে। সুরিয়া সেই কেসের ফাইল দেখে তখন, যেখানে তারা শামশের নামের একজন লোকের কথা জানতে পারে। সে সুলতানিলের হয়ে কাজ করত, কিন্তু আপাতত সে জেলে আছে। সুরিয়া শামশেরের সাথে দেখা করতে আসে। সে তাকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে তো কিছুই জানে না। শামশেরা আগে ডাবরোলের হয়ে কাজ করলেও এখন সে সেসব ছেড়ে দিয়েছে, আর এজন্যই সুরিয়া তার সাথে দেখা করতে আসে। তখন শামশেরার মেয়ে রাহা সেখানে আসে, যে সুরিয়াকে খাবার খেতে দেয় এবং বলে সেই কেস নিয়ে কিছুটা জানে। যে সুলতানিল সেখানে গিয়েই বাবলুকে মেরে ফেলেছে। তাদের সবার কাছে পিস্তল ছিল, কিন্তু তারা তা ব্যবহার করেনি, কারণ যে তাদেরকে মেরেছে সেও ডাবরোলের লোক ছিল, তাই তারা তার মোকাবেলা করে উঠতে পারেনি। সুরিয়া বলে, সে এত কিছু কিভাবে জানে? রাহা বলে, তার এক বন্ধুর বাবা থানায় চাকরি করে এবং এতদিন ধরে আসামিদের কথা শুনতে শুনতে তার এসব মুখস্থ হয়ে গেছে। এরপর সুরিয়া বাড়ি ফিরে যায়। এদিকে এসপি সামিরের কাছে ডাবরোল আসে। সে বলে, সবাই জানে খুন সুলতানিল করছে, তাহলে তারা এখনো কেন তাকে গ্রেফতার করছে না? যাকে সামনে দেখে সামির ঘাবড়ে যায়। তখন ডাবরোল বলে, সে ইচ্ছে করলে এক চুটকিতেই এই কেস সমাধান করতে পারে, কিন্তু তার ছেলে আইনজীবী,
যে কোর্টে সবকিছু সামলে নিতে চায়। সে যেন সমস্ত তথ্য প্রমাণ এবং আসামি নিয়ে কোর্টে হাজির হয়। এই বলে তারা চলে তো যায়, কিন্তু এসপি বিপদে পড়ে যায়। অপরদিকে সুলতানিলের কাছে সুরিয়া এবং শামশেরার মেয়ের ছবি দেখানো হয়। তার লোক বলে হয়তো তাদের জন্যই বাবলু কাঠ পাচার করার সাহস পেয়েছে। এরপর আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে আরিয়া মোহিত নামের একজন অফিসারের কাছে গিয়ে তাকে সুরিয়ার উপর আনিত চার্জশিটের কথা জিজ্ঞেস করে, যা সে তদন্ত করেছিল। মোহিত বলে তখন যা হয়েছিল সে তাই করেছিল, এর থেকে বেশি তো সে জানে না। এই বলেই সে চলে যায়। এরপর সে জুয়েলকে কল করে আরিয়ার ব্যাপারে বলে, যে সুরিয়ার ব্যাপারে জানতে চাইছিল। জুয়েল তাকে নর্মাল থাকতে বলে এবং শহর ছেড়ে চলে যেতে বারণ করে। এরপর সে সামিরকে এই সব বললে সামির বলে তাকে কেউ দুদিনও আরাম করতে দেয় না। কিন্তু আরিয়া কেন সুরিয়ার কেস নিয়ে তদন্ত করতে চাইছে? সুরিয়া আর আরিয়ার মধ্যে কিসের সম্পর্ক রয়েছে? এদিকে আরিয়া ভাবতে থাকে, রিপোর্ট অনুযায়ী নভেম্বরের 3 তারিখ সুরিয়ার গাড়ি পাওয়া যায় হাইওয়ের উপর, কিন্তু সেদিন সুরিয়া আদিতির কেসের তদন্ত করতে সেই টেক্সটাইল মিলে যায়, আর তখনই কেউ তার উপর হামলা করে। আর তার বিরুদ্ধে দুর্নীতির যেই অভিযোগ এবং এভিডেন্স পাওয়া যায় সবকিছুই ছিল মিথ্যা, এবং মোহিত মিথ্যা সাক্ষী দিয়েছে। অর্থাৎ সুরিয়া পালায়নি, সেদিন টেক্সটাইল মিলের মধ্যে তার উপর হামলা করা হয়, অর্থাৎ তাকে খুন করা হয়েছে। এদিকে 1998 সালে সুরিয়া বাবলুর কেস নিয়ে তদন্ত করছিল, তো শামশেরাকে সেই কেসের জন্য ফাঁসিয়ে দেওয়া হয়। সেদিন রাত 11টার সময় আবারও টেলিপোর্ট হয়ে আরিয়া এবং সুরিয়া কথা বলে। সুরিয়ার মতে 8 বছর পর আবারও তাদের কথা হচ্ছে, কিন্তু আরিয়া তো 2016 থেকেই তার সাথে কথা বলছে, কিন্তু এইসব কিভাবে হচ্ছে সে জানে না। তখন সুরিয়া তাকে বাবলু মার্ডার কেসের আসল অপরাধীর কথা জিজ্ঞেস করে। আরিয়া বলে এই কেস এখনো আনসলভড হয়ে আছে আর তার কাছে কোনো এভিডেন্সও নেই। তখন আরিয়া তাকে টায়ারের দাগ প্রমাণ হিসেবে নেয়ার জন্য কিছু আইডিয়া দেয়, যা শুনে সে পরের দিন আইডিয়া অনুযায়ী ক্রাইম সিনে আরিয়ার কথা মতোই কাজ করে, আর সেখানে টায়ারের দাগও খুঁজে পায়, যেটা খুনির গাড়ির ছিল। এরপর তারা ক্রাইম সিনে পাওয়া টায়ারের দাগ এবং শামশেরার গাড়ির টায়ারের দাগ ম্যাচ করালে তা 99% ম্যাচ হয়, অর্থাৎ শামশেরাই খুন করেছে। কিন্তু সে মিথ্যা বলেছে যে সে খুন করেনি। সুরিয়া তখন শামশেরাকে গ্রেফতার করতে বেরিয়ে পড়ে। শামশেরা তার মেয়ে রাহার সাথে একটা ধর্মীয় অনুষ্ঠানে ছিল। তখন সে সেখানে ড্যাবরোলের একজন লোককে দেখে যে বন্দুক হাতে দাঁড়িয়েছিল, তাই সে তার মেয়েকে তার আন্টির বাড়ি ফিরে যেতে বলে, আর সেও সেখান থেকে চলে যায়। ততক্ষণে সুরিয়াও সেখানে চলে আসে। সেও শামশেরাকে খুঁজতে থাকে, আর ড্যাবরোলের লোক শামশেরার দিকে পিস্তল তাক করে থাকে, কারণ তারা তাকে মারতে চায় যাতে করে পুলিশ তাদেরকে ধরতে না পারে। কিন্তু সেখানে সুরিয়া চলে এলে শামশেরা পালাতে থাকে। তখন সুরিয়া শামশেরার পিছু নেয়। আমরা শামশেরার গাড়িতে রাহাকে দেখতে পাই, যে চুপচাপ গাড়িতে লুকিয়েছিল। শামশেরা একটা জায়গায় গাড়ি থামিয়ে পালাতে লাগলে সুরিয়া তাকে ধরে ফেলে। তখনই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় অপর দিক থেকে ড্যাবরোলের লোক শামশেরার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু রাহা সেখানে এলে তার গায়ে গুলি লেগে যায়, আর সে সেখানেই মারা যায়, যা দেখে সুরিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর শামশেরা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে 2016 সালের বাবলু হত্যার কেস রিপোর্ট পাল্টে যায়। যেখানে রিপোর্ট আনসলভড কেস ছিল, সেই রিপোর্ট পাল্টে শামশেরাকে খুনি হিসেবে গ্রেফতার করার কথা বলা হয়। 1998 পর আমাদের 18 বছর পর অর্থাৎ 2016 সালে দৃশ্য দেখানো হয়, যেখানে শামশেরাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। এরপর আমাদের শ্যামলী নামের একটি মেয়েকে দেখানো হয়, যে মাদকাসক্ত ছিল। সে মাদক নিয়ে বেলকনির দেয়াল ধরে ঝুলতে থাকে, আর হঠাৎই হাত পিছলে পুলের পানিতে পড়ে যায়। শ্যামলীর বাবা সুলতানিল মাদক ছাড়ার জন্য তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করে। সে শ্যামলীর সাথে দেখা করতে গেলে শ্যামলী বলে সে কি জানে কে সবচেয়ে ভালো মাদক বিক্রি করে? সবচেয়ে ভালো মাদক বিক্রি করে সুলতানিল। যেই কথা শুনে সে চুপ করে থাকে, কারণ সে যে অবৈধ বিজনেস চালায় আজ তার মেয়েই এর খপ্পরে পড়ে গেছে। তো এদিকে ভামিকা অফিসে এলে জুয়েল তাকে জিজ্ঞেস করে আরিয়া তার কাছে সুরিয়ার কেসের ফাইল চেয়েছে, সে কি জানে তাদের মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা? ভামিকা বলে সে তো এই সম্বন্ধে কিছুই জানে না। তখন জুয়েল বলে সে কোল্ড কেসের হেড, তাই তাকে তার টিমের উপর নজর রাখতে হবে। আর এদিকে শ্যামলী যখন ওয়াশরুমে যায় তখন শামশেরা এসে তাকে কিডন্যাপ করে। সে ইচ্ছে করেই আয়নায় তার ফিঙ্গারপ্রিন্ট রেখে যায় এবং ইচ্ছে করেই সিসিটিভির দিকে তাকিয়ে থাকে, যাতে করে পুলিশ তাকে খুঁজতে থাকে। এদিকে পূজা এবং বলবন্ত আনসলভড কেসের লিস্ট বানাচ্ছিল। তখনই আরিয়া 1998 সালে হওয়া বাবলু সহ আরো 5 জনের খুনের কথা বলে। বলবন্ত বলে এই কেস তখনই সলভ হয়ে গিয়েছিল। আরিয়া বলে সে জানে কেস সলভ হয়ে গিয়েছে,
কিন্তু তার মনে হয় না আসল খুনি ধরা পড়েছে, কারণ শামশেরা একজন মাদক ডিলার, কোনো খুনের দায় ছিল না তার উপর। তখন ভামিকা সেখানে এসে তাকে জিজ্ঞেস করে 18 বছর আগে এই কেসের সমাধান হয়ে গেছে, কিন্তু আরিয়া কেন এই কেস নিয়ে এখনো পড়ে আছে। আরিয়া বলে একজন খুনি তাদের নাকের ডগা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর যে খুন করেনি সে 18 বছর ধরে সাজা কাটছে। শামশেরা একজন মাদক ডিলার, আর মাদক ডিলিং করার সময়ও তার কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না, আর খুন করার সময় সে তার নিজস্ব গাড়ি নিয়ে যাবে। ব্যাপারটা অস্বাভাবিক নয়? ভামিকা বলে বাকি সবকিছু মানা যায়, কিন্তু সে কেন এই কেসের উপর এত ইন্টারেস্ট দেখাচ্ছে। আরিয়া বলে তারা তার কথায় বিশ্বাস করতে চাইবে না। ভামিকা বলে সে একবার বলে তো দেখুক সে তার কথা বিশ্বাস করে নাকি করে না। আরিয়া তখন সুরিয়ার সাথে কথা বলার ব্যাপারে বলতেই যাবে, সেই সময় খবর আসে আইজি মিটিং এর জন্য ডাকছে, কারণ হাই প্রোফাইল একজন লোকের মেয়ে কিডন্যাপ হয়েছে, যে জন্য আর আরিয়া কথাটা বলতে পারেনি। এরপর তারা মিটিং এ যায়, যেখানে জুয়েল তাদেরকে সমস্ত কিছু ব্যাখ্যা করে, কিন্তু ভামিকারা যখন জানতে পারে শামশেরা এই কিডন্যাপ করেছে তখন তারা অবাক হয়ে যায়। আইজির মতে শামশেরা টাকার জন্যই এই কাজ করেছে। তখন আরিয়া বলে সে নিশ্চিত যে শামশেরা টাকার জন্য এই কাজ করেনি, কিন্তু আইজি তাকে ধমক দিয়ে বলে এটা কিডন্যাপিং কেস, আর তার 24 ঘন্টার মধ্যে শামশেরাকে জেলের ভেতর চাই। এরপরই সব অফিসাররা বেরিয়ে পড়ে শামশেরাকে ধরার জন্য, কিন্তু আরিয়া খুবই রেগেছিল। ভামিকা তখন তাকে বলে সে এসব করে আরো দেরি করে ফেলছে। আরিয়া বলে সেও ভালো করে জানে শামশেরা টাকার জন্য কিডন্যাপ করেনি, সে প্রতিশোধ নিতে চায়, তাই তাদেরকে শামশেরাকে ধরতে হবে। এসব শুনে ভামিকা বলে সে সিনিয়রদের সাথে ঝামেলা করে সময় নষ্ট করছে, কিন্তু আরিয়া এবং ভামিকার মধ্যে এইসব নিয়ে বেশ কথা কাটাকাটি হয়ে যায়। এদিকে সুলতানিল সিসিটিভি ফুটেজ দেখে তার ডান হাত রকিকে পাঠায় শামশেরার খোঁজ লাগাতে। রকি গাড়িতে বসলে আগে থেকেই লুকিয়ে থাকা শামশেরা তার উপর আক্রমণ করে। এরপর সে রকিকে অনেক মারধর করে এবং সুলতানিলকে কল করে বলে সে যা বলবে তাকে তাই শুনতে হবে, আর না হলে এর ফল ভালো হবে না। এই বলে সে রকির গায়ে আগুন লাগিয়ে দিয়ে তাকে সেখানেই খুন করে ফেলে, আর শ্যামলীকে একটি ফ্রিজিং রুমে বন্দি করে রাখে। এদিকে আরিয়া শামশেরাকে বন্দি রাখা সেই কারাগারে যায়, যেখানে সে দেয়ালের মধ্যে শামশেরাকে অনেক কিছু লিখে রাখতে দেখে। শামশেরা তার মেয়ে রাহার ব্যাপারেও লিখে রাখে। আরিয়া তখন অফিসারকে রাহার ব্যাপারে জিজ্ঞেস করলে অফিসার বলে রাহা শামশেরার মেয়ে, কিন্তু সে কোনো কারণে মারা গেলে শামশেরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এই সবকিছু দেখে আরিয়া বাড়িতে গিয়ে শামশেরার কেসের ব্যাপারে ইন্টারনেটে খোঁজ চালায়। সে রাহার ব্যাপারেও খোঁজ নিতে চায়, কিন্তু ইন্টারনেটে এমন কোনো আর্টিকেলই সে খুঁজে পায় না। তখনই আবার রাত 11টা বাজলে সে ওই ওয়াকি টকি দিয়ে সুরিয়ার সাথে যোগাযোগ করে। সে সুরিয়াকে জিজ্ঞেস করে শামশেরা কি আসল অপরাধী ছিল, কারণ সে 18 বছর পর জেল থেকে বেরিয়ে সুলতানিলের মেয়েকে কিডন্যাপ করেছে, আর সুলতানিলের মেয়ের জীবন হুমকির মুখে এখন। সুরিয়া বলে তার জন্য একজন নিরপরাধ লোক শাস্তি পাচ্ছে, তাই সে নিজেকে ক্ষমা করতে পারবে না। আরিয়ার বলা মডার্ন ইনভেস্টিগেশনের পদ্ধতি অনুসরণ করে সে তো একজন নিরপরাধী লোককে শাস্তি দিয়ে দিয়েছে। তারা দুজন মিলে যা করছে তার মনে হয় না তা তারা ঠিক করছে, তাই এখন থেকে আর তারা এই কাজ করবে না। অপরদিকে পুলিশ সুলতানিলের বাড়িতে গিয়ে তার ফোন নিয়ে শামশেরার কল করার জন্য অপেক্ষা করে, কিন্তু তখনই শ্যামলী কল করে আর কান্না করতে করতে বলে সে যেই জায়গায় আছে তা অনেক ঠান্ডা, তার খুব কষ্ট হচ্ছে। সেই সময় ভামিকা বলে তার আশেপাশে কি কোনো জানালা আছে? শ্যামলী বলে না, আর তখনই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। পুলিশ তার কল ট্রেস করে একটা লোকেশন পায়, আর ভামিকার সন্দেহ তাকে কোনো ফ্রিজার গাড়িতে করে নেওয়া হচ্ছে, তাই তারা লোকেশন খুঁজে পাওয়া জায়গাটির আশেপাশের 3 কিলোমিটারে কোনো ফ্রিজার গাড়ি আছে কিনা খোঁজ নিতে বলে। কিন্তু ভামিকার মনে একটা সন্দেহ হয় যে শামশেরা শ্যামলীর ফোন নিয়ে নেয়নি কেন। তখনই আরিয়া তাকে কল করে আর বলে শামশেরার টার্গেট শ্যামলী নয়, কারণ যেদিন শামশেরাকে গ্রেফতার করা হয় সেদিন আরও একটা ঘটনা ঘটেছে, যেটা না এসেছে নিউজে, না সেই ঘটনার কোনো রেকর্ড আছে। ভামিকা বলে সে এইসব কিছু কিভাবে জেনেছে? আরিয়া বলে একজন প্রত্যক্ষদর্শী তাকে এই সব কথা জানিয়েছে। এরপর আমাদের অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে শামশেরাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় সুরিয়া তাকে বলে সে কেন এই কাজ করেছে, আজ তার জন্য রাহা মারা গেছে। শামশেরা বলতে থাকে সন্তানের
মেয়ের কসম করতে নেই, কিন্তু আজ সে তার মৃত মেয়ের কসম করে বলছে সে কাউকে খুন করেনি। রাহা তো তাকে এত বিশ্বাস করত, কিন্তু সুরিয়া তার বিশ্বাস ভেঙে দিয়েছে। যেই কথা শুনে সুরিয়ার তার তদন্ত করা নিয়ে সন্দেহ হয়, তাই সে তার কলিগ মোহিতকে গিয়ে মারতে মারতে জিজ্ঞেস করে সেদিন শামশেরার গাড়ির টায়ারের দাগ সেখানে ছিল না, তাহলে সে কেন রিপোর্ট পাল্টে দিয়েছে। তখন মোহিত বলে তারা এই কেস সমাধান করার জন্য অনেক কষ্ট করছিল, তারা ডিজিটাল পদ্ধতিতেও প্রমাণ কালেক্ট করেছে, তাই সেই ভেবেছে সুরিয়া বাবলুর উকিলের সাথে মিলে আছে, তাই সে উকিলের কথায় এই কাজ করেছে। যেই কথা শুনে সুরিয়া উকিলের কাছে গেলে উকিল তাকে এইসব কথায় কান দিতে বারণ করে, আর সুরিয়া এই কেসের সমাধান করতে পারায় তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে। সুরিয়া তখন বলে সে কেন পেপারে রাহার মৃত্যুর খবর ছাপতে দেয়নি, এমনকি রেকর্ডেও তা তুলতে দেয়নি। তখন উকিল বলে আসামি যদি পাবলিক সিম্প্যাথি পায় তাহলে সে তাকে 20 বছরের সাজা দিতে পারত না। তাছাড়াও সে সুরিয়া আর শামশেরের মধ্যে থাকা ভালো সম্পর্ক নিয়েও বাজে মন্তব্য করে, যেজন্য সুরিয়া অনেক রেগে যায় আর তার উপরই হাত তুলে বসে। বর্তমানে আরিয়া ভামিকাকে রাহার কথা বলে, আর তার মনে হয় শামশেরা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই শ্যামলীকে দিয়ে সুলতানিলকে শাস্তি দিতে চায়। সে শুধু মাধ্যম হিসেবে শ্যামলীকে ব্যবহার করছে। এদিকে শামশেরা রকির ফোন থেকে সুলতানিলকে কল করে আর বলে পুলিশকে খবর দিয়ে সে ভালো করেনি, তাই এখন যদি সে তার মেয়েকে জীবিত পেতে চায় তাহলে যেন তার বলা ঠিকানায় একা চলে আসে। বলবন্ত তখন ফোনে কথা বলায় ব্যস্ত থাকার সুযোগে সুলতানিল একা একাই বেরিয়ে পড়ে। আরিয়া তখন ভামিকাকে বলে শামশেরা খুব বেশি দূরে শ্যামলীকে নিয়ে যাবে না, কারণ সে এখানেই প্রতিশোধ নিতে চাইবে। বলবন্ত যখন দেখে সুলতানিল সেখানে নেই, সে ভামিকাকে কল করে আর এই কথা দ্রুত জানিয়ে দেয়। আর ভামিকা আরিয়াকে এই খবর দিলে আরিয়া বলে সে হয়তো ওই জায়গায় গেছে যেখানে শামশেরার মেয়ে রাহা মারা গেছে। এরপর তারাও সেদিকেই রওনা দেয়। আর সুলতানিল সেখানে এসে পাহাড়ের উপর শামশেরাকে দেখতে পায়, তাই প্রথমেই সে তার উপর রেগে গেলেও পরবর্তীতে সে তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলে। তখন শামশেরা তাকে সেই ফ্রিজার ভ্যানটি দেখায় যেখানে শ্যামলী রয়েছে, আর এটা দেখা মাত্রই সুলতানিল ভ্যানের দরজা খোলার চেষ্টা করে, আর ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে। ভামিকা তখন তার ফোন গাড়িতেই ভুলে যায়, আর এদিকে সে সুলতানিলকে দূরে সরিয়ে দিয়ে নিজে ভ্যানের দরজা খুলতে থাকে। আর আরিয়া চলে যায় শামশেরাকে গ্রেফতার করতে। শামশেরা তখন বলে সে তো আগেই সাজা ভোগ করে ফেলেছিল, এখন তো শুধু অপরাধ করবে। যার কথা শুনে আরিয়া কিছুক্ষণ ভাবতে থাকে। তখনই তার মনে পড়ে সে কারাগার থেকে জেনেছিল শামশেরা ইলেকট্রিশিয়ানের কাজ করত, তাই সে বুঝতে পারে ফ্রিজার ভ্যানে কিছু হতে চলেছে। এ কারণে সে দ্রুত ভামিকাকে কল করে যাতে ভামিকা ফ্রিজারের ভেতরে না যায়, কিন্তু ভামিকা তো আগেই তার ফোন গাড়িতে ভুলে রেখে এসেছে, তাই সে তো কোনোভাবেই টের পায় না। এ কারণেই আরিয়া দ্রুত দৌড়ে নিচে নেমে আসতে থাকে। ওদিকে ততক্ষণে ভামিকা গাড়ির দরজা খুলে ফেলে। তখনই পুলিশ শ্যামলীকে উদ্ধার করে, কিন্তু সেখানে একটি সুইচ ছিল, আর আরিয়া তখন তাকে চিৎকার করে বলতে থাকে সে যেন ওই সুইচটা না টেপে, কিন্তু ভামিকা তার চিৎকার শুনতেই পায় না, এবং সেই সুইচ টিপ দিতেই ভ্যানে ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ হয়। আর তখনই আরিয়া বালবান্ত ছিটকে দূরে গিয়ে পড়ে আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় আরিয়ার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখে পুলিশ ওই গাড়ির ভেতরের আগুন নিভাচ্ছে, আর ঠিক সেখানেই মুখ ঢাকা একটা লাশ পড়ে আছে। সে লাশের উপর থেকে কাপড় সরালে সেখানে ভামিকার জ্বলন্ত লাশ দেখতে পায়। এটা দেখে সে খুবই ভেঙে পড়ে আর অনেক কান্না করতে থাকে। সে কখনো আশাই করেনি যে ভামিকাকে এইভাবে কোনোদিন দেখবে। তার নিজের উপরই আফসোস হতে থাকে যে সে কেন সময় মতো ভামিকার কাছে আসতে পারল না আর তাকে মানা করতে পারল না, তাহলেই হয়তো আজকে ভামিকা বেঁচে থাকতো। সে খুবই কষ্ট পায় ভামিকার মৃত্যু দেখে। প্রথম তাদের সম্পর্ক ভালো না থাকলেও এই কয়দিন একসাথে কাজ করতে করতে ভামিকার উপর তার মায়া পড়ে গেছে। তারা যে অনেক ভালো কলিগ ছিল একে অপরের, তাই ভামিকার মৃত্যু সে কোনোভাবে মেনেই নিতে পারছিল না। তাই সে রাত ঠিক 11:11 বাজলে আবারও ওয়াকি টকি নিয়ে সুরিয়ার কাছে কল করে, কিন্তু দেখা যায় সুরিয়া তার সাথে কথা বলে না, একদম চুপ করে থাকে। তখনই আরিয়া তাকে অনুরোধ করে আর বলে সে যেন এই শেষবারের মতো তার সাথে কথা বলে। তার সাথে কথা বলাটা আরিয়ার জন্য খুবই জরুরি, কারণ 2016 সালের 13ই অক্টোবর ভামিকা নামের একজন অফিসার
একটা বিস্ফোরণে মারা যাবে, তাই সে তাকে আগে থেকেই সাবধান করতে চায় যেন সে অতীতকে বদলে দিতে পারে। তাহলেই তো বর্তমান এবং ভবিষ্যৎও বদলে যাবে। তো এই কথা শুনে তো সুরিয়া অবাক হয়ে যায়, আর তখনই ভামিকা সুরিয়াকে কল করে। আর এই দৃশ্যের সাথে সাথে এই সিরিজটিও এখানেই শেষ হয়ে যায়। আশা করা যাচ্ছে এই সিরিজের দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসবে, কারণ এখনো অনেক রহস্যের উপর থেকে পর্দা ওঠা বাকি। আর এর দ্বিতীয় পার্টেই আমরা জানতে পারবো আরিয়া কি সুরিয়ার মাধ্যমে ভামিকাকে সাবধান করতে পারে কিনা, এবং বর্তমান সময়ে সুরিয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনের রহস্যও হয়তো আমরা দ্বিতীয় পার্টেই জানতে পারবো। আর এর দ্বিতীয় পার্ট যখনই আসবে আমি সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই ক্রাইম থ্রিলার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি কিন্তু কোরিয়ান ড্রামা সিরিজ সিগন্যালেরই হিন্দি অ্যাডাপশন। তো এই সিগন্যাল সিরিজটা আপনাদের মধ্যে কে কে দেখেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।